ডিভোর্স পেপার হাতে নিয়ে শাড়ির কুচি ধরে নিজের স্বামীর বিয়ের আসর থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে মেহবিন। পিছনে পিছনে কালো পোশাক পরিহিত মহিলা বডিগার্ডরা দৌড়ে যাচ্ছে মেহবিনের পিছনে, কিন্তু মেহবিন যেন তাদের ধরা ছোঁয়ার বাইরে। তারা দৌড়ে সামনের দিকে দৌড়তে লাগলো, কিন্তু পেছনে তাকালে হয়তো দেখতে পেত ঘামার্ত মুখশ্রীর আড়ালে থাকা ক্লান্ত রমণীকে, যে গাছের আড়ালে নিজেকে আড়াল করে রেখেছে। মেহবিন আড়াল থেকে তাচ্ছিলের হাসি দিয়ে বলল, এই মেহেদিন তালুকদারকে ধরতে এসেছে। কত বড় সাহস! আমাকে ধরা বুঝি এতই সহজ? একদমই না। মেহবিন উল্টো দৌড় দিল পেছন থেকে। তখনই দুখানা বড় বড় গাড়ি মেহবিনের সামনে এসে দাঁড়ালো। গাড়িগুলো দেখে মেহবিনের বুঝতে বাকি নেই, এত লাক্সারিস গাড়িগুলো আর কারো নয়, বরং স্বয়ং আরহাম হাসান তালুকদারের, যে সম্পর্কে মেহবিনের স্বামী। মেহবিন পিছনের দিকে দৌড়াতে চায়, কিন্তু পিছনে আরহামের মহিলা গার্ডদের দেখে থেমে যায়। সে যেন পড়েছে মহা এক বিপদে। একদিকে বাঘ আর একদিকে কুমির, কোন দিক যাবে সে এখন? ব্ল্যাক ব্লেজার পরিহিত কালো সানগ্লাস পরে গাড়ি থেকে বেরিয়ে এলো আরহাম হাসান তালুকদার। আরহামকে দেখেই ভয়ে ঢোক গেল মেহবিন। মেহবিনের সামনে দাঁড়িয়ে নিজের ঘড়ি দেখতে দেখতে বলল, আমার প্রায় 1 ঘন্টা 2 মিনিট 34 সেকেন্ড তোমার মতো স্টুপিড মেয়েকে খুঁজতে গিয়ে লস হয়ে গেল। জাস্ট স্টুপিড মেয়ে একটা। মেহবিন কিছুটা সাহস জুগিয়ে মুখ বেঁকিয়ে জবাব দিল, তা বিয়ে রেখে আমার মতো স্টুপিড মেয়েকে কে খুঁজতে বলেছিল শুনি? যান না, যান আপনার মায়েরা টায়রার কাছে যান। শাকচুনিটা আপনাকে বিয়ে করার জন্য একেবারে বসে আছে। আরহাম মাথা চুলকে লাজুক হেসে বলল, হ্যাঁ তা ঠিক, আমার হবু বউ আমার জন্যে কখন ধরে বিয়ের আসরে বসে আছে। শুধুমাত্র তোমার মতো স্টুপিড মেয়ের জন্য তাকে অপেক্ষা করাচ্ছি। এখন চলো। মেহবিন হাত ভাঁজ করে শক্ত গলায় চোখ রাঙিয়ে জবাব দিল, আমি কোথাও যাব না, কিছুতেই যাব না। আরহাম মেহবিনকে নিজের কাছে এনে ফিসফিসিয়ে বলল, তোমাকে ছাড়া তো আমি বিয়েই করব না। তুমি আমার মামার একমাত্র মেয়ে বলে কথা। তাছাড়া নিজের হাজবেন্ডের বিয়ে অ্যাটেন্ড করে সেই বিয়েতে এনজয় করাও কিন্তু একটা মজাদার ব্যাপার, কি বলো? আর তো কিছুক্ষণ, তারপর তো তুমি এই বিয়ের বাঁধন থেকে মুক্ত হয়ে যাবে, তাই না? আরহামের শেষের কথায় চুপ হয়ে যায় মেহবিন। হ্যাঁ, আরহামের সাথে সে বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ, যার সমাপ্তি তালাকনামা নামক তিক্ত শব্দে। হ্যাঁ, সে আরহামকে ভালোবাসে না, তাদের মিথ্যে বিয়ে নামক বন্ধন থেকে সেও মুক্ত হতে চায়। তবে কেন আজ তার বুকে চিনচিনে ব্যথা করছে? কী এই ব্যথার উৎস? মেহবিনের ভাবনার মাঝে সে উপলব্ধি করে সে হাওয়ায় ভাসছে, অর্থাৎ আরহাম তাকে কোলে তুলে গাড়ির দিকে নিয়ে যাচ্ছে। মেহবিন নিজের হাত পা ছাড়িয়ে বলতে থাকে, কি করছেন কি? এক্ষুনি আমাকে নামান বলছি। অসভ্য লোক একটা। নিজের হবু বউকে কোলে নিয়ে বসে থাকুন। আমাকে ছেড়ে দিন, আমি কিছুতেই আপনার কাছে যাব না। আরহাম মেহবিনের দিকে ধমকের সুরে বলে, স্টুপিড মেয়ে একটা, বেশি কথা বলো কেন? আমার হবু বউকে বিয়ের পরে সারা বাড়ি কোলে নিয়ে করব, তা নিয়ে তোমার থেকে অ্যাডভাইস নিতে হবে না। আপাতত নিজের প্রেজেন্ট ওয়াইফকে কোলে করে আমার বিয়ের আসরে বসিয়ে নিজের বিয়ে দেখাবো। হাজবেন্ডের বিয়ে আরামের সহিত বসে বসে দেখব। আলাদা একটা ফিলিংস। কজনের তোমার মতো ভাগ্য হয় বলো তো? মেহবিন আরহামের কথায় মুখ বেঁকিয়ে রাগে ফুসফুস করতে লাগলো। আরহাম তা দেখে আলতো হেসে পেছনে থাকা নিজের লেডি গার্ডসদের লেটস মুভ বলে গাড়িতে মেহবিনকে সাথে নিয়ে উঠে গেল। পিছনের গাড়িতে আরহামের দেহরক্ষী রয়েছে, সামনের গাড়িতে শুধুমাত্র আরহাম এবং মেহবিন। আরহাম গাড়ি চালাচ্ছে, তার পাশে মেহবিন বসে রয়েছে হাতে ডিভোর্স পেপার নিয়ে। আরহাম সেই ডিভোর্স পেপারটার দিকে তাকিয়ে গম্ভীর সুরে বলে, এখনো সাইন করনি? আচ্ছা, সাইন না করলে আমাদের ডিভোর্সটা হবে কিভাবে? কিছুক্ষণ পর আমার বিয়ে। আমি চাই না তুমি আমার স্ত্রীর অধিকার নিয়ে আমার বিয়েতে কোনোরূপ ঝামেলা ক্রিয়েট করো। সো যত আর্লি পারো সাইন করে দাও। মেহবিন অসহায়ভাবে ডিভোর্স পেপারটার দিকে তাকালো। ডিভোর্স পেপারে জল করছে আরহামের সাইন। পাশের জায়গাটা খালি পড়ে আছে। মেহবিনের একটি মাত্র স্বাক্ষরে হয়তো সেই জায়গাটি পরিপূর্ণতা পাবে। মেহবিন সুদীর্ঘশ্বাস ফেলে অদৃশ্য এক কষ্টে কাঁপা কাঁপা হাতে ডিভোর্স পেপার সাইন করে দিল। যদিও তার কিছুটা কষ্ট হচ্ছে, কিন্তু তার এইভাবে ভালো লাগছে। সে এখন মুক্ত, সে এখন তার ভালোবাসার মানুষের কাছে ফিরে যেতে পারবে। সাইন করার সঙ্গে সঙ্গে আরহাম গাড়ির একটা জোরে ব্রেক কষল। মেহবিন ব্রেক কষাতে কিছুটা ঝুঁকে গেল। পাশে তাকাতে আরহাম মুখ ঘুরিয়ে গাড়ি থেকে বেরিয়ে গেল। মেহবিন বুঝতে পারল না আরহাম হঠাৎ কোথায় বেরিয়ে গেল। আরহাম যখন গাড়িতে ফিরে এলো, তখন মেহবিন দেখতে পেল আরহামের বাঁ হাতে কেমন রক্ত জমাট বেঁধে আছে। আরহাম তীব্র নিঃশ্বাস ফেলছে সময়ের সাথে সাথে।
মেহবিনকে কথা বলার সুযোগ না দিয়ে আরহাম গাড়ি তালুকদার বাড়ির দিকে ঘুরিয়ে নেয়। মেহবিন সম্পর্কে আরহামের মামাতো বোন হয়। অনার্স 2য় বর্ষের ছাত্রী। আরহামের মায়ের ক্যান্সার ধরে পড়েছে। ডক্টর বলেছে হাতে সময় কম। এই সময় তিনি আবদার করে বসেছেন মেহবিনকে তিনি নিজের ঘরের বউ করে আনবেন। মায়ের আবদার আরহাম পূরণ করতে কোনোরূপ দ্বিধা করে না। মেহবিনের বাবাও বোনের শেষ ইচ্ছে রাখেন, কিন্তু সমস্যা দাঁড় করায় মেহবিন। সে কিছুতেই আরহামকে বিয়ে করতে চায় না। তার পিছনে বেশ বড় কারণ রয়েছে। তার কারণ অব্র, যার সাথে পূর্বে তার বিয়ে ঠিক হয়েছিল। আরহামের চাচাতো ভাই। সে নিজেদের ব্যবসার কাজে অস্ট্রেলিয়া রয়েছে। ছোটবেলা থেকে মেহবিন তাকে পছন্দ করলেও অব্র করে কিনা তা নিয়ে সন্দেহ। আরহামের মায়ের ইচ্ছেতে অব্রের বাবা মাও আপত্তি করেনি, কিন্তু অব্র সম্পূর্ণ মেহবিনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে। মেহবিনের ইচ্ছের বিরুদ্ধে বিয়েটা হলেও সে আরহামের বাড়িতে যেতে মানা করে তার বাবাকে। মেহবিনের বাবাও মেয়ের সিদ্ধান্তে দ্বিমত পোষণ করেন। তিনি শুধু দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, মারে, তুই রাগ করিস না। দেখবি আমার সিদ্ধান্তকে তুই সঠিক বলবি। আমি ঠিক ছিলাম, তুইও বুঝবি একদিন। আরহাম অনেকবার চেষ্টা করা সত্ত্বেও মেহবিন কিছুতেই তার সিদ্ধান্ত থেকে পিছপা হয়নি। অবশেষে হুট করে একদিন আরহাম মেহবিনের বাসায় এসে তাকে জানায় সে মেহবিনকে ডিভোর্স দিয়ে দেবে। প্রথমে শুনে মেহবিন খুশি হয়, কিন্তু আরহাম তাতে শর্ত জুড়ে দিয়ে বলে, ডিভোর্স দিব ভালো কথা, কিন্তু যেদিন তোমাকে ডিভোর্স দিব সেদিনই আমি পুনরায় বিয়ে করব আমার বিজনেস পার্টনার মায়েরাকে। সেদিন বিয়েতে তোমাকে উপস্থিত থেকে আমাদের বিয়ে দেখতে হবে এবং 3 মাসের জন্যে আমার বাড়িতে থাকতে হবে। প্রথমে আরহামের অদ্ভুত সত্ত্বে মেহবিন রাজি হলেও একদিকে সে খুশি সে মিথ্যে বিয়ে নামক বন্ধন থেকে মুক্ত পাবে। কিন্তু যখন সে শুনল তাকে আরহামের বাড়িতে 3 মাস থাকতে হবে, তখনই ঘটে বিপত্তি। আরহামের বাসায় থেকে সে অব্রের কাছে ফিরবে কী করে? তাই তো বিয়ের দিন আরহামের বাসা থেকে ডিভোর্স পেপার হাতে নিয়ে মেহবিন পালিয়ে যায়, কিন্তু অবশেষে ধরা পড়ে যায় আরহামের হাতে। গাড়ির হর্নে অতীত থেকে বের হলো মেহবিন। আরহাম মেহবিনের হাত ধরে বিয়ের হলের দিকে নিয়ে যেতে থাকে। সেখানে উপস্থিত সকলে দুজনকে একসাথে দেখে কিছুটা অবাক হলো। আরহামের মা রহস্যময় এক প্রশান্তির হাসি দেয়। মায়েরা ছুটে এসে বধূ সাঁজে বিচলিত হয়ে বলে, মেহবিনও সাইন করেছে। আরহাম বলার পূর্বে মেহবিন মুখ বেঁকিয়ে বলে, চিন্তা করবেন না, আপনার হাব্বি এখন মুক্ত। এখন নিশ্চিন্তে বিয়ে করুন আপনারা। মায়েরার মুখশ্রীতে নিশ্চিন্তের রেশ লক্ষ্য করা গেল। চলো আরহাম, আমাদের বিয়েতে দেরি হয়ে যাচ্ছে, এমনি অনেক টাইম নষ্ট হয়ে যাচ্ছে। মায়েরার কথায় আরহাম তাকে নিয়ে বিয়ের স্টেজের দিকে গেল। কাজী সাহেবও বিয়ের ব্যবস্থা শুরু করলেন। মেহবিন নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে রইল যে মানুষটা কিছুক্ষণ পূর্বে তার স্বামী ছিল, আজ সে অন্য কারো হয়ে যাবে। স্বামীর বিয়ের আসরে দাঁড়িয়ে ডিভোর্স পেপারে গোটা গোটা অক্ষরে আরহামের নামখানা দেখে বুকটা ছেদ করে উঠল মেহবিনের। তার নেত্রজোড়া না চাইতেও বিয়ে স্টেজে বসে থাকা সুদর্শন পুরুষের দিকে চলে গেল, যে কিছুক্ষণ পূর্বেও তার স্বামী ছিল। সে একটু পর অন্য কারো স্বামী হয়ে যাবে ভাবতেই হাত পা কাঁপছে মেহবিনের। আচ্ছা, সে তো আরহামকে ভালোবাসেনি, কিংবা বিয়ের পর কখনো সংসারও করেনি, তবে কিসের এত টান অনুভব হচ্ছে তার? তবে কি তা কবুল নামক পবিত্র শব্দের রেশ, যে রেশের সূত্র ধরে মেহবিনের হৃদয়ে অনবরত জন্ম হচ্ছে আরহামকে ঘিরে অনুভূতি? মেহবিনের অজান্তে খুব কম মানুষ নিয়ে আরহাম এবং মায়রার বিয়ে হচ্ছে। আরহামের বাড়ির বাগানে থাকা বিশাল হলরুমে কাঁধে কারো স্পর্শ পেয়ে মেহবিন পিছনে ঘুরে তাকিয়ে দেখে তার বাবা দাঁড়িয়ে আছেন। মেয়ের মাথায় স্নেহের সহিত হাত বুলে তিনি প্রশ্ন করেন, এইবার তুই খুশি তো মা? দেখ, আরহাম তোকে মুক্ত করে অন্য কাউকে বিয়ে করেছে। মেহবিন কোনোরূপ জবাব না দিয়ে অধরে জোর করে সামান্য হাসি ফুটিয়ে আরহামের দিকে তাকায়, কিন্তু আরহাম একবারও তার দিকে তাকালো না। কাজী সাহেব আরহাম এবং মায়রাকে দিয়ে বিয়ের পেপারে সাইন করে নিলেন। অতঃপর মায়রাকে কবুল বলতে বললেন। সে দ্রুততম সময় কবুল বলে ফেলে। কাজী সাহেব আলহামদুলিল্লাহ বলে আরহামকে কবুল বলতে বলে। মেহবিনের নিজের বিয়ের সময়ের কথা মনে পড়ে গেল। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না, দ্রুত পায়ের বাগানের দিকে চলে গেল। পিছনে ঘুরলে হয়তো দেখতে পারত আরহামের অধরে লেগে থাকা তৃপ্তির হাসি। হলের হইচই শুনে মেহবিনের বুঝতে বাকি নেই বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে ইতিপূর্বে। মেহবিনের পিছনে পিছনে তার বাবা আফজাল সাহেব আসেন। মারে, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? ভিতরে চল। বাবার কথায় মেহবিন আশপাশের দিকে তাকিয়ে তড়িঘড়ি করে তার বাবাকে বলল, বাবা, বিয়ে তো হয়েই গেল, এখন চলো আমরা নিজেদের বাড়িতে চলে যাই। কিন্তু মেহবিন তার বাবার কথায় কর্ণপাত না করে তার বাবার হাত ধরে গেটের দিকে নিয়ে যেতে দেখতে পায় তার সামনে আরহামের দেহরক্ষীগণ বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেহবিন কিছুটা ভয় নিয়ে বলে, আপনারা এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? সরুন বলছি, আমরা গাড়ি নিয়ে এক্ষুনি বাড়ি যাব। এরই মধ্যে আরহাম চলে আসার বলে, আমার অর্ডার ব্যতীত তুমি কোনো একটা মাছিও
আরহাম হাসান তালুকদারের ত্রিসীমানা থেকে বের হতে পারে না, এইটুকু তোমার জানা উচিত স্টুপিড মেয়ে। আরহামের কণ্ঠস্বর শুনে তড়িৎ গতিতে পিছনে তাকায় মেহবিন। মেহবিন বাবা তা দেখে মুচকি হাসে। আরহাম মেহবিনের দিকে এগিয়ে এসে একটা কাগজ মেহবিনের দিকে ছুড়ে দিয়ে বলে, পেপারটা ভালো করে পড়ো স্টুপিড মেয়ে। শর্ত অনুযায়ী 3 মাস তোমাকে এই আরহাম হাসান তালুকদারের বাড়িতে থাকতে হবে, আদারওয়াইজ আমি অন্য স্টেপ নিতে বাধ্য হব। মেহবিন কিছুটা সাহস জুগিয়ে বলে, আমরা গাড়ি নিয়ে এক্ষুনি বের হব। আমাদের ডিভোর্স হয়ে গেছে, আপনি আবারও বিয়ে করেছেন, তাহলে আমি কেন আপনার বাড়িতে যাব বলতে পারেন? কেন আটকে রাখতে চাইছেন আমাকে? শেষের কথাটি কিছুটা চিৎকারে সুরে বলে মেহবিন। আরহাম তাতে বিরক্ত হয়ে মেহবিনের কানের কাছে এসে ধীর গতিতে বলে, আমি কত সুন্দর করে আমার মায়েরা ডার্লিং এর সাথে সংসার করছি তা দেখবে না? দেখে নেওয়া কিন্তু ভালো। অব্রের সাথে সংসার করার আগে একটা ভালো এক্সপেরিয়েন্স হয়ে যাবে। কথাটি বলেই আরহাম মেহবিনের হাত ধরে বাড়ির দিকে নিয়ে যায়। মেহবিন তার বাবার দিকে অসহায়ভাবে তাকিয়ে বলে, বাবা, তুমি ওনাকে আটকাও, আমি কিছুতেই এ বাড়িতে থাকবো না, আমি তোমাদের সাথে বাড়িতে যাব। মেহবিনের বাবা হাত উঁচু করে বললেন, আমি প্রথমেই স্যালেন্ডার করে ফেললাম মামনি। তুমি নিজে থেকেই আরহামের শর্তের পেপারে সাইন করেছো, এখন আমার কিছু করার নেই। মেহবিন তার বাবার উত্তরে হতাশ হয়ে পড়ে। আরহাম তাকে এক প্রকার টেনে হিঁচড়ে একটা বিশাল কক্ষে ছুঁড়ে ফেলে। মেহবিন গিয়ে বিছানায় পড়ে যায়। আরহাম পকেটে হাত গুজে চারপাশে ভালো করে তাকিয়ে বলে, এই ঘর থেকে এক পাও বাইরে বের করলে আমার থেকে খারাপ কেউ হবে না, গট ইট? আরহাম কথাটি বলেই বেরিয়ে যায়। মেহবিন রাগে ফুঁসতে ফুঁসতে উঠে দাঁড়িয়ে বলে, মগের মুল্লুক পেয়েছে নাকি? আমাকে ডিভোর্স দিয়ে মুক্ত করলো নাকি উল্টো বন্দি বানিয়ে ফেললো? আমি তো এখন ইচ্ছে করে ঘর থেকে বের হব, সারা বাড়ি ঘুরে বেড়াবো, দেখি কি আমাকে কি করে। মেহবিন কথাটি বলে পুনরায় বসে পড়ল। সে বুঝতে পারছে না আরহাম আসলে চাইছেটা কি তার থেকে। ডিভোর্স দিয়ে পুনরায় বিয়ে করে তাকে কেন আটকে রাখতে চাইছে সে। মেহবিন গ্লাস বের করে জগ থেকে পানি নিয়ে ঢকঢক করে খেয়ে ফেললো। সে ঠিক করলো কালকে ভার্সিটি গিয়ে সবার প্রথমে তার বেস্ট ফ্রেন্ড অন্তুর সাথে দেখা করবে। অন্তুর সাথে দেখা করে কোনো একটা ব্যবস্থা করে অব্রের সাথে যোগাযোগ করতে হবে। অব্রকে জানাতে হবে তার এবং আরহামের ডিভোর্স হয়ে গিয়েছে, কিন্তু অব্র কি তাকে ফিরিয়ে নেবে পুনরায়? মেহবিন গ্লাসটা তার বিছানার পাশে রাখতে গিয়ে শুনতে পেল বাইরে থেকে আগত কিছু মেয়েদের হাসি ঠাট্টার শব্দ। মেহবিন দরজা দিয়ে উকি দিয়ে দেখতে পেল তার মায়রাকে নিয়ে হাসতে হাসতে আরহামের ঘরের দিকে নিয়ে যাচ্ছে। সম্পর্কে তারা মায়রার বান্ধবী। তার মধ্যে একজন হাসতে হাসতে বলল, আজকে বাসরাতে আরাম ভাইয়া দেখিস তোকে ঘুমাতে দিবে না, এত সুন্দর লাগছে তোকে মাইরা। আরাম ভাইয়া আজ চোখের সর্ষে ফুল দেখবে। মেয়েটার কথা শুনে সকলে হেসে দেয় একসাথে। মায়রা লজ্জা পায় তাদের কথা শুনে। মেহবিন মুখ বেঁকিয়ে বলে, সুন্দর না ছাই? তার মধ্যে সেখানে আরহামের আগমন ঘটল। সে সকলকে দেখে বলল, লেডিস, আপাতত আপনারা যেতে পারেন, আমার বউকে এবং আমাকে দয়া করে একা ছেড়ে দিন, থ্যাংক ইউ। আর এক দফা হাসির রোল পড়ে যায় সেখানে। সকলে হাসতে হাসতে বলে, ভাইয়ার দেখি তস হয়েছে না, আপনারই তো বউ নিয়ে যান আপনি। মেহবিন আরহামের কথা শুনে হাতে হাত রেখে বড় বড় চোখ রেখে বললে, ফুপির বড় ছেলেটা এত বড় নির্লজ্জ! ছি, আমি বহুত বড় বাচ্চা বেঁচে গিয়েছি। ছোটবেলা থেকে আমেরিকা থেকে পড়াশোনা করে তাদের কালচার একেবারে শিরায় শিরায় আয়ত্ত করে ফেলেছে। নির্লজ্জ ছেলে এক। সকলে মিলে আরহাম এবং মায়রাকে বাসর ঘরে রেখে আসে। মেহবিন নিষ্পলক কিছুক্ষণ চেয়ে থেকে নিজের ঘরের দিকে পা বাড়াতে নিলে সেখানে একজন স্টাফ এসে মেহবিনের হাতে দুধের গ্লাস ধরিয়ে দিয়ে বলে, ম্যাম, বড় ম্যাম আপনাকে আরহাম স্যার এবং মায়রা ম্যামের ঘরে দিয়ে আসতে বলেছে। কথাটি বলে মেয়ে স্টাফটি প্রস্থান করে। মেহবিন বুঝতে পারছে না তার সাথে হচ্ছেটা কি। ফুপিও তাকে এমন কাজ করতে বলল কেন। মেহবিন আর কিছু না ভেবে দুধের গ্লাস হাতে আরহামের ঘরে নক দেয়। কিছুক্ষণ পর এসে মায়রা দরজা খুলে দেয়। মেহবিন দেখতে পায় মায়রা শাড়ি এলোমেলো, চুলগুলো খুলো একেবারে। মায়রা কেমনভাবে দেখে হাতের মুঠো শক্ত করে ঠায় দাঁড়িয়ে যায় মেহবিন। মায়রা মেহবিনকে দেখে মিষ্টি হেসে বলে, মেহবিন, তুমি এত রাতে কোনো দরকার? ভিতর থেকে আরহাম বলে উঠল, এত রাতে কে এসেছে মায়েরা ডার্লিং? মেহবিন এসেছে? আরহাম সামান্য উফ নামক বিরক্তিকর শব্দ করে বলে, আজব সামান্য কমন সেন্স কি নেই? এই টাইমে নতুন কপদে বিজি থাকতে পারে, তাদের ডিস্টার্ব করা উচিত না। এইটাও কি স্টুপিড মেয়েটা জানে না? সামান্য ম্যানারটুকুও নেই, স্টুপিড মেয়ে একটা। এইসব পাবলিকদের জন্য বাইরে নো ডিস্টার্ব বোর্ডটা ঝুলিয়ে রাখতে হবে। আরহামের কথায় অপমানে মেহবিনের আখি জোড়া বেশ সামান্য অশ্রু গড়িয়ে পড়ে। মায়েরা তা দেখে বলে, আরহাম প্লিজ স্টপ, এইভাবে বলো না। মেহবিন মায়েরার দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলে, মায়েরা আপু,
কাউকে বলে দিও, কাউকে ডিস্টার্ব করার ইন্টেনশন আমার নেই। ফুপি দুধটা দিয়ে যেতে বলেছিল তাই এসেছি, না হলে কখনো আসতাম না। মেহবিন কথাটি বলে চলে যেতে নিল আরহামের কথা শুনে আর যেতে পারে না। প্রাক্তন স্বামীর বাসরঘরের সামনে দাঁড়িয়ে অপমান নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে মেহবিন। না চাইতেও ঠায় দাঁড়িয়ে রয়েছে আরহামের সদর দরজার সামনে, কারণ আরহামের কড়ার নির্দেশ বাসরাতের এত সুন্দর ডেকোরেশন আরহাম এবং মায়েরা সুন্দর করে কাপল পিক তুলে দিতে হবে। আরহামের কথার বিপরীতে ভেজা গলায় তেজ দেখিয়ে মেহবিন উত্তর দেয়, আপনারা তো স্টাফ থাকতে আমাকে তুলে দিতে হবে কেন? ক্যামেরাম্যানের কি অভাব পড়েছে? স্টুপিডের মতো বেশি কথা বলবে না মেয়ে। আমার বাড়িতে থাকছো, সো আমার প্রতিটা অর্ডার তোমাকে শুনতে হবে, বুঝলে? আরহামের কথায় সায় জানিয়ে মায়েরা অনুরোধের সুরে বলে, আরহাম যখন বলছে তুলেই দাও না মেহবিন, আমি ছবিগুলো ফেসবুকের প্রোফাইলে কভারে দিব। বিয়ে করে এত সুন্দর জামাই পেয়েছি, সবাইকে দেখাতে হবে না? তুলো তুলো, সুন্দর করে তোলো। শয়তান সেমরির কথা শুনলে গা জ্বলে। একদিন বিয়ে না হতে হতেই আমার জামাই বলে বলে সারা বাড়ি মাথায় করে ফেলছি। উফ, আমার এত রাগ হচ্ছে কেন? মেহবিনকে বিড়বিড় করতে দেখে আরহাম ভ্রু কুঁচকে বলে, স্টুপিডের মতো কি এত বিড়বিড় করছো? আমাদের কাপল পিক তোলো। কথাটি বলে আরহাম মায়রার কোমরে হাত দিয়ে সুন্দর করে পোজ দেয়। মেহবিন আরহামের আইফোনটি হাতে নিয়ে মনে মনে হাজারখানা আরহামকে গালি দিয়ে ছবি তুলতে থাকে। না চাইতো আরহামের হাতের দিকে তার নজর যাচ্ছে, বিরক্তিকর লাগছে সব কিছু তার। মেহবিন অনুভব করলো তার আঁখিতে ধরা দিচ্ছে ফোঁটা ফোঁটা অশ্রুবিন্দু। মেহবিন কোনো মতে ছবি তুলে মায়রার হাতে ফোনটি দিয়ে আরহামের কক্ষ থেকে প্রস্থান করে। নিজের ঘরে এসে পায়চারি করতে থাকে মেহবিন। কেন হচ্ছে তার সাথে এমন এমন বাজে অনুভূতি? কারণই বাকি আরহাম কেন তাকে দিয়ে এসব করাচ্ছে? মেহবিন বিছানায় গিয়ে শুয়ে পড়ল, কিন্তু কিছুতেই তার ঘুম আসছে না। সমস্ত নিদ্রা যেন তার সাথে বেশ অভিমান করে ছুটে পালিয়ে গেছে। শীতের মধ্যেও অদ্ভুত এক অস্থিরতায় মেহবিনের শরীরে তাপমাত্রা বেশ যেন 1 ডিগ্রি বেড়ে গেল। মেহবিন শুয়ে থেকেই হাত জোড়া পরস্পরের সাথে ঘষে তা আরও উষ্ণ করে তুলল। মেহবিন বুঝতে পারলো তার আজকে আর ঘুম আসবে না। মেহবিন তার কক্ষ থেকে বেরিয়ে ছাদের উদ্দেশ্যে রওনা দিল। ছাদে এসে তার বেশ শীত অনুভব করলো। চারপাশে শীতের ঠান্ডা হাওয়া এসে তার গায়ে আলতো করে ছুঁয়ে দিচ্ছে। মেহবিনের ভালো লাগলো। নেত্রপল্লব আবেশেষ বন্ধ করে নিল। পরক্ষণে তার মস্তিষ্কে ধরা দিল আরহাম এবং মায়রার ঘনিষ্ঠ মুহূর্তগুলো। মেহবিন চট করে তার আঁখি জোড়া খুলে ফেলল। শীতে মৃদুভাবে কেঁপে উঠল তার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ। তখনই পেছন থেকে কেউ মেহবিনের গায়ে চাদর দিয়ে আলতো করে জড়িয়ে ধরল। মেহবিন পিছনে তাকে আরহামকে দেখে কিঞ্চিত নয়, বেশ কড়াভাবে অবাক হলো। বাসর রাত ছেড়ে আরহাম এখন এখানে কি করছে? আরহাম খানিকটা ধমকে সুরে বলল, এই শীতের রাতে চাদর ছাড়া বের হয়েছো কেন? ঠান্ডা লাগলে কি হবে তখন? আরহামের ধমকে সুরে করার যত্নটুকু হজম হলো না মেহবিনের। সে মুখ ঘুরে খানিকটা অভিমানের সুরে বলল, তার নিজের বাসরাত ছেড়ে এখানে কি করছেন শুনি? আমি তো আপনাদের বাসরাতে এসে ডিস্টার্ব করি, তো আমার জন্য বাসরাত বাদ দিয়ে এসব কনসার্ন দেখাতে এসেছেন নাকি? মেহবিনের মনের গহীনে থাকা সুপ্ত অভিমানকে বুঝতে পেরে খানিকক্ষণ আলতো হেসে ছাদের রেলিংয়ে হাত রাখল। মেহবিনের প্রশ্নে কোনোরূপ জবাব দিল না। মেহবিনের অশ্রুমাখা আঁখির দিকে তাকিয়ে মুগ্ধ গলায় বলল, সৃষ্টিকর্তা সব থেকে নিখুঁত করে সৃষ্টি করেছেন মানুষের আঁখি জোড়া, তাই আঁখি জোড়ায় আলাদা এক মায়া থাকে। কিছু কিছু মানুষের আঁখি জোড়া এতটাই সুন্দর, আমরা তখন সেই মানুষের আঁখি জোড়াকে মায়াবী বলে আখ্যা দিয়ে থাকি। আমি ঠিক বুঝলাম না। মেয়ে, তুমিও অদ্ভুত মায়াবী আঁখি জোড়ার অধিকারী। নিজের আঁখি জোড়া ভালো করে আয়নায় দেখেছো কখনো? আরহামের প্রশ্নের জবাবে মেহবিন তাচ্ছিল্যের সুরে বলে, তাই বলছি। তাই। অথচ এই আখিতে অশ্রুপাত দেখতে কিছু মানুষ ভালোবাসে। এতটাও পাষাণ বুঝি মানুষ হয়? মেহবিনের থেকে পাষাণ নামক উপাধি লাভ করে সুদীর্ঘশ্বাস ফেলল আরহাম। আরহাম হয়তো মেহবিনকে কিছু বলতে চাইছিল, কিন্তু তার পূর্বেই সেখানে মায়েরা এসে আরহাম এবং মেহবিনকে একসাথে দেখে তড়িৎ গতিতে পা চালিয়ে আরহামকে প্রশ্ন করে, আরহাম, তুমি এখানে? আমি তোমাকে কখন ধরে খুঁজে চলেছি। আমার তো ঘরে একা থাকতে ভয় লাগে, বলো। এত বড় দামরা মেয়ের নাকি আবার ভয় করে? যত সব ঢং। মেহবিন মুখ বেঁকিয়ে মনে মনে বলে। আরহাম মায়রার কথায় মায়রার গালে হাত রেখে বলল, আমি তো এখানেই আছি, তোমার পাশেই আছি। ভয় কিসের মাইনা ডার্লিং? একটা ইম্পর্টেন্ট কল এসেছিল। আরহাম মায়রার হাত ধরে বলে, ঘরে চলো, আজকে রাত আমাদের জন্য স্পেশাল। আমি একটা টাইমও ওয়েস্ট করতে চাইছি না, চলো। শেষের কথাটি বলে মায়রা মেহবিনের দিকে তাকালো। মেহবিন শক্ত করে খামচে ধরল নিজের চাদর। আরহামের হাত ধরে মায়রা তাকে ছাদ থেকে নিয়ে গেল। মেহবিন ধপ করে বসে পড়ে। সব কিছু তার কাছে বিষাদময় লাগছে।
মেহবিনের এই বিষাদের কারণ স্বয়ং আরহাম নিজেই। সকাল সকাল নিজের ব্যাগ কাঁধে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে মেহবিন। ভার্সিটি এসে মেহবিনকে দূর থেকে অন্তু এসে তাকে জড়িয়ে ধরল। অতঃপর মেহবিনের হাত ধরে তাকে ক্যান্টিনে নিয়ে এসে বসে প্রশ্ন ছুড়ল, শুনেছি তোমার ডিভোর্স হয়ে গেছে, আবার আরহাম ভাইয়া আবার বিয়েও করে ফেলেছে। এত কিছু কিভাবে হলো? মেহবিন ক্ষিপ্ত গলায় উত্তর দিল, শুধু কি তাই, বদ লোকটা নিজের বউকে নিয়ে নির্দ্বিধায় সংসার করছে, কিন্তু আমাকে তার বাড়িতে জোর করে আটকে রেখেছে 3 মাসের জন্য। ডিভোর্স তো হয়ে গেছে, তাহলে তোকে তার বাসায় রেখেছে কেন? তুইও বা আব্রাহাম ভাইয়ের কথা শুনছিস কেন? মেহবিন কপালে হাত রেখে জবাব দেয়, শুনছি কি, এই ডিভোর্সের জন্যই তো এত কিছু করলাম, কিন্তু যার জন্য ডিভোর্সটা নিয়েছি সেই তো জানে না আমার ডিভোর্সের কথা। অন্তু কিছুটা মন খারাপ করে বলল, কিন্তু অভ্র ভাইয়াকে তুই কি করে জানাবি? সে তো তোর বিয়ের বিরহের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেছে। আধুনিক যুগের দেবদাস সে। কথাটি বলে শব্দ করে হাসল অন্তু। মেহবিনের মুখশ্রীতে বিরক্তির রেশ লক্ষণীয়, অর্থাৎ অন্তুর কথা তার তেমন পছন্দ হয়নি। মেহবিন হতাশা সুরেই বলে, অভ্র ভাইয়া কি আদৌ আমাকে ভালোবাসে? আমি তো সারা জীবন তাকে একপাক্ষিক ভালোবেসে গেলাম। ভালো না বাসলে কি তোর বিয়ের কষ্টে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলতো? ভালো না বাসলে নিশ্চয় তোকে নিজের বড় চাচা তো ভাবির যথাযথ সম্মানটুকু দিত, তাই না? অন্তুর কথায় মেহবিন চায়ে চুমুক দিয়ে অন্তুর কথাগুলো কিছুক্ষণ ভাবল। নিজের স্বামীর ওয়ালপেপারে তার প্রাক্তন স্ত্রীর ছবি দেখে খুব একটা অবাক হলো না মায়েরা। আরহামের অজান্তে সেই ছবি সযত্নে ডিলিট করে দিল। আরহাম গাড়িতে বসে ল্যাপটপের কাজ করছিল, সে মায়েরার কাণ্ড অকপটে দেখে নিল, অথচ একটি বাক্য উচ্চারণ করল না তার বিপরীতে, শুধু মুখ দিয়ে বলল, থ্যাঙ্কস মায়েরা, আমার খেয়াল ছিল না। মায়েরা বিপরীতে সৌজন্যমূলক হাসি দিল। মেহবিন ভার্সিটি থেকে 1 ক্লাস না করেই বেরিয়ে গেল। আনমনে রাস্তার ধার দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তার মাঝখানে চলে এলো। তখনই একটি বিরাট গাড়ি এসে তার সামনে এসে ব্রেক করলো। গাড়ি থেকে সাদা শার্ট পরিহিত একজন সুদর্শন যুবককে দেখে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল মেহবিন। যুবকটিও পরম মমতার সাথে মেহবিনকে জড়িয়ে মেহবিনের মাথায় হাত বুলিয়ে প্রশ্ন করল, কেমন আছেন ভাবি? মেহবিন যুবকের সাথে থেকে নিজেকে ছাড়িয়ে মুখ ফুলে জবাব দেয়, ভাবি না ছাই, তোর ভাইয়ের কর্মকাণ্ডের কথা কি কিছুই জানিস না আরিয়ান? আরিয়ান আঙ্গুল তার থুতনিতে রেখে কিছুটা ভাবার্থ ভঙ্গিমায় দাঁড়িয়ে চট করে জবাব দিল, উফস, তুই তো এখন আমার এক্স ভাবি। মায়ের থেকে সবকিছুই শুনেছি। আমার ভাবি এখন আরিয়ানের বলার মাঝে মেহবিন ব্যঙ্গার্থ অর্থে বলল, সে আর কেউ নয়, বরং তোর ভাইয়ের মায়েরা ডার্লিং। মেহবিনের অঙ্গভঙ্গি দেখে শব্দ করে হেসে ফেলে আরিয়ান। হাসতে হাসতেই বলল, আমার এখন বড্ড আফসোস হচ্ছে রে মেহু। ভাইয়ের সেকেন্ড বিয়েটাও খেতে পারলাম না। জরুরি কনফারেন্সে সিলেটে যেতে হলো 10 দিনের জন্য। তার মধ্যেই আমার ভাই দুইটা বিয়েও করে ফেললো। অথচ দেখ, আমার মতো হ্যান্ডসাম কিউট ছেলের জন্য একটা বউ তো দূরে থাক, একটা গার্লফ্রেন্ডও নেই। আফসোস রে, কি করলাম লাইফে। মেহবিন গম্ভীর সুরে জবাব দেয়, ভাইয়ের দ্বিতীয় বিয়েতে ভাইয়ের থেকে তোকে বেশি খুশি দেখাচ্ছে। তা তো হবই, ভাইয়ের সদ্য বিয়ে হয়েছে বলে কথা, তাও আবার সেকেন্ড ম্যারেজ। ইন্টারেস্টিং। কেন কেন তুই খুশি হসনি? আরিয়ান মেহবিনকে চোখ টিপ দিয়ে প্রশ্ন করে। মেহবিন কিছুক্ষণের জন্য নীরব থেকে আরিয়ানের পেটে কোনোই দিয়ে গুতা মেরে জবাব দেয়, তোর মতো বদমাইশের এই জন্যই কপালে জিএফ জুটে না। এখন আমার ভালো লাগছে না, আমাকে বাড়ি নিয়ে চল। জো হুকুম মেরে রানী, চল বাড়ির দিকে যাওয়া যাক। আরিয়ানের কথার বিপরীতে মেহবিন সামান্য হেসে আরিয়ানের গাড়িতে উঠে বসে। আরিয়ান হাসান তালুকদার আরহামের ছোট ভাই, একজন বিরাট বড় চিকিৎসক। বয়সে মেহবিনের থেকে বড় হলেও ছোটবেলা থেকে দুজনে খুব ভালো বন্ধু, বলতে গেলে দুজনের বেস্ট ফ্রেন্ড। আরিয়ান মেহবিন একসাথেই বাড়িতে ফিরল। আরিয়ানকে দেখে আরহামের মা ছুটে তার ছেলেকে এক প্রকার জাপটে ধরে আনন্দের সহিত বললেন, আরিয়ান বাবা, তুই এসেছিস? আসতে কোনো সমস্যা হয়নি তো? হিসরে, আমার ছেলেটা ঠিক মতো খাওয়া দাওয়া করেনি। এই 10 দিনে কেমন শুকিয়ে গিয়েছিস। আমি কিন্তু আজ কোনো কথা শুনবো না। আমার পাশে বসে তোকে নিজ হাতে খাইয়ে দেবো। কথাটি বলে শিরিন বেগম সব স্টাফদের হাত ছেড়ে ডাকতে ডাকতে বললেন, এই তোমরা কোথায় সবাই? আমার ছেলে এসেছে, খাবারের ব্যবস্থা করো ফার্স্ট। আরিয়ান তার মমতাময়ী মায়ের কর্মকাণ্ড দেখে তার হাত ধরে শুধায়, সব হবে মা, তুমি একটু রিল্যাক্স হও। আচ্ছা মা, ভাইয়া কোথায়? সে অফিসের একটা জরুরি মিটিং এ বেরিয়েছে, সাথে মায়েরা কেউ নিয়ে গিয়েছে। বিয়ের পরে কই একটু ছুটি নেবে না, তা তো
নিলই না, উল্টো বউটাকেও রেস্ট নিতে দিল না। জামাই বউ চললো অফিসে। মেভিন শিরিন বেগমের কথা শুনে থমথম করে ফেলে মুখশ্রী। নিজের অজান্তেই বলে ফেলে, অফিসেও কি মায়েরা টায়রাকে না নিয়ে গেলে হয় না? 24 ঘন্টায় বুঝি বউকে দেখতে হয়। লোকটা এত বউ পাগল কেন? অসহ্য। মেভিনের কথায় আরিয়ান মেভিনের কাছে এসে সন্দেহান চোখে তাকিয়ে বলল, মেহু, তুই কি কিছু বললি? ভাইয়ের বউ নিয়ে বাড়াবাড়ি কি তোর সহ্য হচ্ছে না? মেভিন তড়িৎ গতিতে আমতা আমতা করে জবাব দেয়, আমার সহ্য হবে না কেন? আমি তো মজা করে বললাম। আরহাম ভাইয়াকে কয়দিন পরে সবাই বউ পাগল বলে ডাকবে। ওহ, আচ্ছা আচ্ছা। কথাটি বলে আরিয়ান মুখ চেপে হাসলো। মেভিন যেন হাঁপ ছেড়ে বাঁচল। আরিয়ান তার মাকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, মা, আগে বলো, সব মেডিসিন নিয়েছো তুমি? তুমি কিন্তু বড্ড অবহেলা করো। হ্যাঁ। শিরিন বেগম সামান্য হেসে জবাব দেয়, বাবারে, আরহাম আর তুই থাকতে আমি কি ওষুধ দিয়ে অনিয়ম করতে পারি বল? তোরা তো বুঝতে চাস না। ওষুধ খেয়েই বা কি হবে? আমার হাতে যে সময় কম, চলে তো যেতেই হবে। মায়ের আগত মৃত্যুর কথা শুনে বুক মোচড় দিয়ে ওঠে আরিয়ানের। সঙ্গে সঙ্গে মেহবিন তার ফুপিকে জড়িয়ে ধরে অভিমানের সুরে বলে, এসব কি বলছো ফুপি? কিচ্ছু হবে না তোমার, তুমি ঠিক সুস্থ হয়ে যাবে। শিরিন বেগম শুধু মেহবিনের মাথায় হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে। ছোটবেলা থেকে মায়ের আদর মেহবিন তার ফুপুর কাছেই পেয়েছে। মা মরা মেয়েকে নিজের সন্তানের মতো আগলে রেখেছেন সবসময় শিরিন বেগম। তাই তো শেষ সময় সে নিজের ছেলের সাথে মেহবিনের সুখের সংসার দেখে যেতে চেয়েছিলেন, কিন্তু আফসোস তা হলো না। আরিয়ান কপার ট্রাক দেখিয়ে বলে, মা, তোমাকে কতবার বলেছি আমি এইসব কথা একদম বলবে না। আমার কিন্তু ভালো লাগে না। তুমিও বলো এইসব কথা। তোমার ছেলের উপর কি তোমার একদমই ভরসা নেই? ধুর, খাবোই না কিছু। আরিয়ান অভিমানের সাথে মুখ ফিরিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। শিরিন বেগম মেহবিনের দিকে আলতো হেসে বলে, ছেলেটা আমার বড্ড অভিমানী। যাই গিয়ে ছেলেটার রাগটুকু কমানোর ব্যবস্থা করে আসি। মা পাগল ছেলে হয়েছে দুটো আমার। শিরিন বেগমের কথা শুনে মেহবিনও হেসে ওঠে। মেহবিন এক কাপ চা নিয়ে নিজের বারান্দায় এসে দেখে আরহামের গাড়ি প্রবেশ করছে গেট দিয়ে। আরহাম এবং মায়েরা হাসতে হাসতে গাড়ি থেকে বের হচ্ছে। মায়েরা হাসতে হাসতে আরহামের গাল ধরে টেনে দেয়। আরহাম মাথা চুলকে লাজুক হাসে। তা দেখে আর এক দফা হাসে মায়েরা। মেহবিন দ্রুত তার ঘরে চলে আসে। বিকাল থেকে এমনিতেই তার মাথা ধরে আছে, তার মধ্যে আরহামের কাণ্ড দেখে তার মাথা আরও ধরে আসছে। বিছানার পর বসে বিরক্তির সহিত বলতে থাকে, আমাকে এই বাড়িতে রেখেছি নিজেদের রং ঢং দেখানোর জন্য। আমি সব বুঝে গিয়েছি। 1 নাম্বারের বদলোক হচ্ছে আরহাম হাসান তালুকদার। বদলোকটাকে হাড়ে হাড়ে চিনি আমি। মেহবিন তার ফুপুর ঘরে চলে গেল। সেখানে মাথা ব্যথার ওষুধ থাকলেও থাকতে পারে। আরহাম অফিস থেকে এসে মেহবিনের কক্ষের সামনে এসে উকি দিয়ে দেখে মেহবিন নেই। আরহাম কী ভেবে যেন তার মায়ের ঘরের সামনে গিয়ে শুনতে পেল তার মা মেহবিনকে বলছেন, মেহু, তুই এখানে? কিছু লাগবে? তোমার কাছে কি মাথা ব্যথার ওষুধ আছে ফুপি? আসলে আমার মাথা ব্যথা করছে। শিরিন বেগম মেহবিনের হাতে ওষুধ দিয়ে প্রশ্ন করেন, খেয়েছিস কিছু? না ফুপি, আসলে খাবো না, আজকে শরীরটা ভালো লাগছে না। স্টুপিডের মতো খাবে না কেন? নাকে শরীর তো হ্যাংলা পাতলা করে রেখেছো। আয়নায় নিজেকে দেখেছো ঠিক করে? মেহবিন এবং আরহামের মায়ের কথার মাঝেই আরহাম তার মায়ের ঘরে প্রবেশ করে মেহবিনকে প্রশ্ন করে। আরহামকে দেখে ঘাড় তাড়ামি করে জবাব দেয় এক প্রকার, হ্যাঁ, আমার তো মায়ের আপুর মতো জিরো ফিগার নেই। নিজেকে আয়নায় দেখবো কি করে বলুন তো? কথাটি বলে শুকনো মুখে বেরিয়ে যায় মেহবিন। আরহাম সূক্ষ্ম দৃষ্টিতে সেদিকে তাকিয়ে বিরক্তির সহিত বলে, স্টুপিড কোথাকার, জাস্ট রিডিকিউলাস। দেখেছো মা, তোমার ভাইয়ের মেয়ে কেমন বার বেড়েছে? আরহামের মা উচ্চস্বরে বললেন, তুইও কম বাড়াবাড়ি করছিস না। এমনিতেই মেয়েটার শরীর ভালো না, বেশি বাড়াবাড়ি কিন্তু ভালো নয় আরহাম। আরহামের নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। গভীর রাতে মেহবিন অনুভব করে কেউ তাকে হ্যাঁচকা টান দিয়ে শোয়া থেকে উঠিয়ে ফেলেছে। রাতে নিজের প্রাক্তন স্বামীকে নিজ কক্ষে দেখে চিৎকার করতে গিয়েও থেমে যায়। আরহামকে দেখে কিঞ্চিত সময়ের জন্য থমকে যায় তার দাহনে। বেড়ে যায় হৃদস্পন্দন। কেমন শ্বাসরুদ্ধ অবস্থা। সামনে সাদা শার্ট পরিহিত টকটকে ফর্সা যুবক, যার কালো কুচকুচে মণিজোড়া অস্থিরতার সহিত মেহবিনকে পরখ করে নিচ্ছে। মেহবিন মাথা নুইয়ে নিল, সরে আসতে চাইল আরহামের থেকে। আরহাম তাকে সরে যেতে দিল না। মেহবিনকে হ্যাঁচকা টান দিল। টানের ফলে ব্যক্তিকভাবে মেহবিনের মাথা এসে আরহামের সুঠম দেহের মাধ্যখানে থাকা বুকে এসে আলতো করে ধাক্কা খায়। চমকে যায় আরহাম। মেহবিনের পিঠে হাত রাখতে গিয়েও নিজের হাত সরিয়ে মেহবিনের বাহু শক্ত করে ধরে মেহবিনকে নিজের বুক থেকে সরিয়ে নিজ বরাবর সামনাসামনি বসায়।
মেভিন আরহামকে কিছু বলতে চাইলে আরহাম দ্রুত উঠে মেভিনের রুমের কক্ষের আলো জ্বালিয়ে দেয়। মেভিন নিজের দিকে ভালো করে তাকিয়ে দ্রুততার সাথে নিজের ওড়না ঠিক করে। তা দেখে আরহাম বাঁকা হাসে আলতো করে। আরহামের হাসি দেখে মেভিনের শরীর যেন রাগে জ্বলে যাচ্ছে। সে ক্ষিপ্ত গলায় প্রশ্ন করে, সেদিন তো আমাকে কমন সেন্সের অনেক বড় বড় ডায়লগ দিলেন, তো আপনি কি জানেন একটা অবিবাহিত মেয়ের ঘরে এইভাবে হুট করে প্রবেশ করা যায় না, তাও রাতের বেলায় যখন সে নিদ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছে? আরহাম মেহভিনের কাছে চলে আসে হুট করে। মেহভিন ঘাবড়ে যায়। আরহাম মেহভিনের দিকে তাকিয়ে রুক্ষ গলায় শুধায় বলে, তা তুমি কি জানো রাতের দরজা লক করে ঘুমাতে হয়? এই ম্যানার্সটুকু নেই তোমার? এইভাবে দরজা খুলে ঘুমালে আমি কেন, যে কেউ সুযোগ নিতে চলে আসবে। আরহামের শেষের কথায় ঘৃণায় মুখ ঘুরিয়ে নেয় মেহভিন। মেহভিনের কাণ্ডে কিছুটা ক্ষিপ্ততার সাথে আরহাম বলে, আর কি অবিবাহিত তুমি? হ্যাঁ, এটাও বোধ হয় তুমি জানো না। মিসেস আরহাম হাসান তালুকদার ডিভোর্স কার্যকর হয় 3 মাস পর। আমাদের ডিভোর্সের প্রসেসিং চলছে এখনো, কিন্তু পুরোপুরি ডিভোর্স হয়ে যায়নি। সো তোমার উপর আমার এখনো রাইটস আছে। মিসেস আরহাম হাসান তালুকদার ডাকতে শুনে মনে এক অজানা শান্তির স্রোত বয়ে গেল মেহভিনের। হ্যাঁ, এটা তো ঠিক, তাদের ডিভোর্স কার্যকর হতে এখনও 3 মাস সময় লাগবে। জটিল প্রসেস। পরক্ষণে মেহভিন কী ভেবে যেন আরহামের দিকে ঘুরে গম্ভীর সুরে বলল, তাই বুঝি 3 মাসের জন্য আমাকে আপনার বাড়িতে রেখেছেন? আরহাম চমৎকারভাবে হেসে জবাব দেয়, আগে জি, 3 মাসে ডিভোর্সের প্রসেসিংটা ভালোভাবে হয়ে যাক, তারপর তুমি তোমার কাছে অব্রের কাছে ফিরে যেও। আমি তোমাকে আটকাবো না। আরহামের কথা শুনে মেহভিন খুশি হয়ে বলে, সত্যি 3 মাস পর আমি আমার অব্রের কাছে ফিরে যেতে পারবো? আরহামের মুখশ্রীতে গম্ভীরতার রেশ লক্ষ্য করা যায়। সে মাথা নাড়িয়ে দিয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। মেহভিন পরক্ষণে প্রশ্ন করে ফেলে, কিন্তু এত রাতে আপনি আমার ঘরে কি করছেন, তাও নিজের স্ত্রীকে ফেলে? নিজের অধিকার ফলাতে। আরহামের জবাবে চমকে যায় মেহভিন। অব্রের বাবা ইকবাল সাহেবের একটি বদ অভ্যাস হচ্ছে রাতে চা না খেলে ঘুমোলে তার ঠিক করে ঘুম আসে না। নিজের হাতেই রান্নাঘরে দাঁড়িয়ে চা তৈরি করছেন। 1 কাপ চা নিজের স্ত্রীর জন্যও করছেন। স্ত্রীর মুখের উপর কথা বলার সাধ্য নেই তার। আরহামের বাবা মারা যাওয়ার পরে অব্রের মা যখন সিদ্ধান্ত নিলেন তারা আলাদা হয়ে নিজেদের মতো সংসার করবেন, তখন অব্রের মায়ের বিরুদ্ধে কিছু বলতে পারেননি অব্রের বাবা। নিজের সদ্য পিতা হারানো 2 ভাইপো এবং ভাবিকে তালুকদার বাড়িতে রেখে আলাদাই বাড়িতে চলে এসেছিলেন তারা। সেই বাড়িও আরহামের বাবা নিজের টাকায় করা, যা তিনি তার একমাত্র ছোট ভাইকে দিয়ে গিয়েছিলেন। এমনকি বিজনেসের অর্ধেক পার্টনারশিপ অব্রকে দিয়ে গিয়েছেন, যার ফলে অব্র এখন তাদের বিজনেসের অস্ট্রেলিয়ার ব্রাঞ্চ সামলাচ্ছে। আরহামের বাবা কখনো কাউকে বঞ্চিত করেননি। নিজের ভাইয়ের করা উপকারের কথা মনে পড়তেই 2 ফোঁটা চোখে জল গড়িয়ে পড়ল ইকবাল সাহেবের নেত্রপল্লব থেকে। তার বিপরীতে কখনো কিছুই করতে পারেননি, কিন্তু যখন নিজের ভাবির শেষ ইচ্ছের কথা জানতে পারলেন তিনি মেহভিনকে নিজের ছেলের বউ হিসেবে চাইছেন, তখন অনিচ্ছা সত্ত্বেও নিজের হবু বৌমাকে আরহামের হাতে তুলে দিয়েছিলেন তিনি। অব্রের মায়ের প্রথম থেকে মেহভিনকে তেমন পছন্দ ছিল না, তাই তিনিও বিরক্ত দেখাননি। অব্র নিশ্চুপ থাকলেও নিজের ছেলের আচরণে স্পষ্ট টের পেয়েছেন বাবার এমন কাজে তার ছেলে যথেষ্ট কষ্ট পেয়েছে। তাই তো বাবাকে আগের মতো ফোনও করে না সে। চাহা তিনি নিজের কক্ষের সামনে গিয়ে শুনতে পেলে নিজের স্ত্রীর ফোন আলাপ। তিনি ছেলেকে বলছেন, আর কত রাগ করে থাকবি বাপ, তুই আমাদের একমাত্র সন্তান। এইবার তো দেশে ফিরে আয়। কতদিন এইভাবে দৌড়ে থাকবি, কতদিন মন ভরে দেখি না তোকে। আরেকটা খবর জানিস বাপ, ওই মেয়ের তো ডিভোর্স হয়ে গেছে। মেহভিনের ডিভোর্সের খবরে অব্রের খুশি ফোনের ওপাশ থেকেই খুব ভালো করে উপলব্ধি করতে পারলেন অব্রের মা। অব্র তার মায়ের বিপরীতে এমন কিছু বলল তা শুনে অব্রের মা চটজলদি ফোনটা রেখে তার স্বামীর হাত ধরে উৎফুল্লিত হয়ে বললেন, ওগো শুনেছ, আমাদের অগ্র দেশে ফিরছে। নিজের অধিকার ফলাতে মানে? মেহভিনকে চমকে দিয়ে নিজের পেছনে থাকা হাত জোড়া সামনে নিয়ে এলো আরহাম। মেহভিন আরহামের হাতে দুধের গ্লাস দেখে তার নেত্রজোড়া বড় বড় করে বলল, দুধের গ্লাস দিয়ে কি হবে? তুমি এখন সম্পূর্ণ দুধের গ্লাস শেষ করবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর ইউ ক্রেজি? আমি দুধ? ছি, কখনো না। দুধ দেখলে আমার বমি পায়। কথাটি বলেই মেহভিন বমি করার মতো মুখটা বিকৃত করলো। মেহভিনকে দেখে আরহাম বিরক্তির সহিত বলল, তুমি কি ছোট বাচ্চা? শরীর খারাপ লাগছে, দুধ খেয়ে নাও, ভালো লাগবে। নিজের শরীরের দিকে তাকিয়েছো, প্রতিদিন 1 গ্লাস করে দুধ খাবে এখন থেকে। ইটস মাই অর্ডার। না না, আমি দুধ খাবো না। আচ্ছা, আমার শরীর খারাপ করলেও আপনার কি? আপনি আমাকে জোর করতে পারেন না। 100 বার পারি। ওই যে বললাম, এখনো আমাদের সম্পূর্ণ ডিভোর্স হয়ে যায়নি, সে অধিকার থেকেই বলছি।
আমি চাইলেই কোনো স্টাফকে দিয়ে তোমার ঘরে দুধটা পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু তুমি যা ঘাটতারা স্টুপিড মেয়ে, আমি ছাড়া এই কাজ কেউ পারবে না। মেহবিন দরজার দিকে নিজের আঙ্গুল তাক করে আরহামকে উদ্দেশ্য করে বলে, এক্ষুনি বেরিয়ে যান, আমি কিছুতেই খাবো না। আপনার বউকে গিয়ে খাওয়ান, আমি খাবো না মানে খাবো না। আরহামকে জেদ এইবার চরম খারাপ অবস্থায় পৌঁছে যায়। সে মেহবিনকে টেনে মেহবিনের মুখ চেপে দুধের গ্লাসটুকে মুখে নিয়ে কিছুটা দুধ খাইয়ে দেয়। মেহবিন কাশতে থাকে। আরহাম মেহবিনের থেকে সরে গিয়ে গম্ভীর সুরে বলে, চুপচাপ খেয়ে নাও মেহবিন, আমাকে রাগিও না, না হলে সবটুকু আমি এইভাবেই খাইয়ে দিব। মেহবিন অসহায়ভাবে কিছুক্ষণ চেয়ে থাকে। আরহামের দিকে তাকিয়ে বলে, আরে মায়েরা আপু তুমি? মেহবিনের কথা শুনে আরহাম পেছনের দিকে তাকাতেই মেহবিন ভো দৌড় দেয়। আসলে মায়েরা সেখানে ছিলই না। আরহাম দুধের গ্লাস হাতে নিয়ে মেহবিনের পিছনে দৌড়াতে দৌড়াতে রাগে চেঁচিয়ে বলে, আজকে সবটুকু দুধ তোমাকে খাইয়ে ছাড়বো স্টুপিড মেয়ে কোথাকার। মেহবিন দৌড়াতে দৌড়াতেই জবাব দেয়, ধরতে পারলে তো আগে আমাকে ধরে দেখান দেখি। অপরদিকে মজনু বাগানের কেয়ারটেকার নিরিবিলি একা বাগানে বসে আছে। মজনুকে একা এত রাতে বাগানে দেখে রাহেলা এগিয়ে আসে মজনুর কাছে, যিনি আরহামের মায়ের পার্সোনাল কাজের লোক। কাজের লোক হলো পরম আদরের শিরিন বেগমের। মজনুর পাশে বসে রাহেলা খেয়াল করে কোনো এক কারণে মজনুর মন খারাপ। রাহেলা প্রশ্ন করে, আপনার কি হয়েছে মজনু ভাই? আর কইও না বুয়া, বহুত কষ্টে আছি। ৫ম নাম্বার প্রেমটাও টিকলো না, সেমের বিয়ে হয়ে গেছে। মজনুর কথা শুনে মনে মনে খুশি হয় রাহেলা। অনেক আগে থেকেই মজনুকে পছন্দ করে সে। পরক্ষণে মেজাজ দেখিয়ে বলে, আপনাকে আগেও বলেছি আমারে বুয়া কইবেন না, আমি কি আপনার বাড়ির বুয়া? আমার এত সুন্দর নাম, আমার রাহেলা বানু কইরা রাখবেন। মজনু মুখ ঘুরিয়ে জবাব দেয়, মাথা গরম করবো না বুয়া, কি বলছো কি? মেজাজ বহুত খারাপ, অনেক দুঃখে আছি। বিষ খাইয়া ওই সেমরি আর সেমির জামাইয়ের নামে সুইসাইড নোট লেখা যাবো, বুঝলা? আমি বেশ আয়না দিই মজনু ভাই, টাকা দেন, আমার কাছে এখন টাকা নাই। রাহেলার উত্তরে মাথায় হাত দিয়ে বসে থাকে মজনু। রাহেলা শব্দ করে হেসে ফেলে। তাদের কথার মাঝে কোথা থেকে মেহবিন এসে পড়ে পেছন পেছন আরহামও দৌড়াতে থাকে। মেহবিন থেমে যায়। আরহামও থেমে গিয়ে মেহবিনের হাত ধরে ফেলে বলে, এখন কোথায় পালাবে তুমি? চটজলদি সব দুধ শেষ করো। মজনু এবং রাহেলা ফ্যালফ্যালে দৃষ্টিতে তাকিয়ে থাকে আরহাম এবং মেহবিনের দিকে। মেহবিন দুধের গ্লাস হাতে নিয়ে খেতে গিয়ে পরক্ষণে তা ছুঁড়ে ফেলে আবারও দৌড় দেয়। সেই দুধ গিয়ে সম্পূর্ণ মজনুর গায়ে গিয়ে পড়ে। মজনুর সারা শরীরে দুধের মাখামাখি। আরহাম চিৎকার করে বলে, উফ, জাস্ট এ রিডিকিউলাস স্টুপিড মেয়ে। ঘটনাটি বুঝতে মজনুর কিছুক্ষণ সময় লাগে। আসলে কি থেকে কি হলো সে নিজেও বুঝতে পারছে না। রাহেলা উঠে দাঁড়ায়। মজনু তার শরীরের দিকে তাকিয়ে অসহায়ভাবে কান্নার সুরে বলে ওঠে, বাবা রে, আমার সাথে কেন এমন হয়? দূর থেকে স্বামীর সাথে তার প্রাক্তনের অতি ঘনিষ্ঠতা দেখে মায়েরা এগিয়ে গেল। মায়েরাকে দেখে মেহবিন কিছুটা পিছে ছুটে গেল। আরহাম, ঘরে চলো প্লিজ, আমার কিচ্ছু ভালো লাগছে না। কথাটি বলে আরহামের হাত ধরে কোনো কিছু না বলে আরহামকে দ্রুত বাগান থেকে নিয়ে গেল। আরহাম হয়তো কিছু বলতে চাইছিল কিন্তু বলতে পারল না। মেহবিন দুধের গ্লাস হাতে ঠায় দাঁড়িয়ে রইল, যেন দৃশ্যটি তার কাছে যথেষ্ট মন্ড ঠেকেছে। মজনুকে ভিজে থাকতে দেখে রাহেলা তাকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। মেহবিনের মনে হলো তার থেকে কেউ প্রতিনিয়ত তার শখের জিনিস কেড়ে নিচ্ছে, কিন্তু সে চাইলেও কিছু করতে পারছে না, শুধুমাত্র সহ্য করা ছাড়া। বসন্তের শুরুর দিকের আবহাওয়াতে আকাশ জুড়ে ঘন মেঘে ঢাকা। হালকা বাতাস জানান দিচ্ছে আজকের রাতের অন্ধকারে তীব্র বৃষ্টিপাতের কথা। মেহবিন আকাশের পানে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। অপরদিকে আরহামকে ঘরে নিয়ে এসে মায়েরা বিছানায় বসে পড়ে। আরহাম তাদেরকে কোমরে হাত রেখে বলে, আমাকে এইভাবে টেনে নিয়ে আসলে কেন মায়েরা? মায়েরা বিছানার পাশে থাকা জানলা হাত দিয়ে কিছুটা ভিড়িয়ে রাখা জানলা খুলে দিল। ঘন কালো আকাশের দিকে তাকিয়ে উৎফুল্লিত হয়ে বলল, আমরা আজকে ভিজবো বৃষ্টিতে। আরহাম, কি বলো? বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে, আমার সাথে ভিজবে তুমি? আরহাম ঘড়ির দিকে তাকিয়ে গম্ভীর সুরে বলে, এখন এই সময়ে? মায়েরা আরহামের হাত ধরে জানলার ধারে গিয়ে বাগানে দাঁড়িয়ে থাকা মেহবিনকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ এক্ষুনি, মেহবিনও আছে, চলো সাথে যাই। আরহাম মেহবিনের দিকে তাকিয়ে আলতো হাসলো। আকাশের বুকে ঠাঁই করে নিয়ে শীতল ধরণীতে বৃষ্টি নামলো ভালোবাসার রং হয়ে। মেহবিন ভাবলো সে এবার ঘরে চলে যাবে, কিন্তু ছাদের দিকে তার চোখ পড়তেই তার আঁখি জোড়া স্থির হয়ে যায়, নেত্রকোনা হয়ে পড়ে টলমলে। মেহবিন তাকিয়ে দেখে মায়েরা আরহামের হাত ধরে হাসতে হাসতে ছাদে বৃষ্টিতে ভিজছে। আরহামের সাদা শার্টে স্পষ্ট তার বিশাল দেহির গঠনের শরীর, সেই শরীরের বুকে ঠাঁই করে নিয়েছে মায়েরার মাথা।
মেভিনের ছোটবেলা থেকে বৃষ্টিতে ভিজলে জ্বর হয়, তাই সে বৃষ্টিতে তেমন একটা ভিজতে পছন্দ করে না। কিন্তু আরহামের প্রতি মনের গহীনে থাকা সুপ্ত অভিমান নামক ক্ষোভ থেকে সে ঠায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে থাকলো। মেভিন হয়তো জানে না আরহামের শীতল দৃষ্টি শুধুমাত্র তাকে ঘিরেই। আরহামের মায়েরার দিকে তাকাতেই তার আঁখি জোড়া যায় বাগানের বাঁশ ঝাড়ের দিকে। সেখানে কেউ রিভলভার হাতে নিয়ে মেভিনের দিকে শুটের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে। সে গুলি করার পূর্বে আরহাম দ্রুত মায়েরাকে ছাড়িয়ে নিজের পকেট থেকে রিভলভার বের করে দ্রুত সেই লোকটার পায়ে গুলি করে দেয়। বৃষ্টিতে ভিজে মেভিনের মাথা ধরে এসেছিল, তার মধ্যে গোলাগুলির তীব্র শব্দ তার কানে আসতেই মাথা ধরে সে মাটিতে লুটিয়ে পড়ে। আরহাম তার রিভলভার হাতেই নিচে ছুটে গেল। আরহামের দেহরক্ষীগণ তৎপর হয়ে সেই আগন্তুককে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। আরহাম দ্রুত নিচে এসে মেভিনের কাছে ছুটে যায়। সে মেভিনের অবস্থা দেখে অস্থির হয়ে ওঠে, বুকের মাঝে শক্ত করে আঁকড়ে ধরে মেভিনকে। মায়েরাও দৌড়ে আরহামের কাঁধে হাত রেখে বলে, জাস্ট কুল ডাউন, ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে, তেমন কিচ্ছু হয়নি। মায়েরার কথা শুনে আরহাম চেঁচিয়ে জবাব দেয়, কিচ্ছু হয়নি। যদি আমার প্রেয়সীর আজ গুলি লেগে যেত কি হতো তুমি বলতে পারো? যাও এক্ষুনি খোঁজ নাও, কোন রাস্কেলের এত বড় সাহস হয়েছে আমার প্রেয়সীর দিকে নজর দেওয়ার। মায়েরা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে কাউকে ফোন করতে করতে বেরিয়ে যায়। আরহাম মেভিনকে কোলে তুলে বাড়ির ভিতরে প্রবেশ করে। আরহাম তার ভাইকে এবং মেভিনকে এমন অবস্থায় দেখে দ্রুত ছুটে এসে প্রশ্ন করে, ভাই মেহুর কি হয়েছে? আরিয়ান ফার্স্ট আমার ঘরে আয়, মেহবিন জ্ঞান হারিয়েছে। কথাটি বলে দৌড়ে নিজের ঘরের উদ্দেশ্যে রওনা দেয় আরহাম। আরহাম যতই কিছুই করুক, আমার কেন জানি মনে হচ্ছিল মেহভিনের সাথে আরহামের ডিভোর্সটি হয়নি, সবকিছুই ফেক। আজ আমি টোটালি শিওর হয়ে গিয়েছি। একজন মহিলার কথায় আরহামের হাতে গুলি খাওয়া সেই যুবক পাক খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে জবাব দেয়, আরহাম তালুকদার আমাদের মিসগাইড করার চেষ্টা করেছে, আর কিছুই না। মহিলাটি উচ্চস্বরে হেসে জবাব দেয়, আরহাম যত বড়ই অফিসার হোক, আমার কাছে একজন নাদান শিশু। নিজের অজান্তেই কত বড় বোকামি করে ফেললো। এটা তো একটা ছোট্ট জাল ছিল, সেই জালে আরহাম হাসান তালুকদার ফেসে গেছে। আহা বেচারা, কত বড় বোকামি করে ফেললো। যুবকটি মহিলার কথা শুনে নিজের পায়ের দিকে তাকিয়ে হাসে। মেহবিনের ওপর নজর রাখো, সব খবর রাখো মেহবিনের। আরহাম হাসান তালুকদারের উইক পয়েন্ট সে। আরিয়ান মেভিনকে চেক করছে। পাশেই মেভিনের হাত ধরে এক ঝাঁক দুশ্চিন্তা নিয়ে বসে আছে আরহাম। আরিয়ান মেভিনকে ইঞ্জেকশন পুশ করে। আরহামের দিকে তাকিয়ে বলে, ফোবিয়া থেকে অজ্ঞান হয়ে পড়েছে, তার মধ্যে এতক্ষণ বৃষ্টিতে ভিজে জ্বর চলে এসছে। আমি ইঞ্জেকশন পুশ করে দিয়েছি, হোপসো কালকের মধ্যে ঠিক হয়ে যাবে মেহু। এখন ঘুমাচ্ছে সে। মায়েরা ঘরে ঢুকে এক প্রকার ক্ষিপ্ত গলা আরহামকে উদ্দেশ্য করে বলে, তুমি কি করেছো আরহাম? তুমি বুঝতে পারছো? এতটা এক্সাইটেড না হলেও পারতে। আমাদের সাজানো এত প্ল্যান সব নষ্ট হয়ে গেল মুহূর্তেই। এখন আমাদের মিশনের মাঝখানে বেচারি মেহবিন ভেসে গেল। আমি জানি, কিন্তু কিন্তু কি আরহাম? আরহাম শান্ত গলায় জবাব দেয়, তাই বলে কি আমি আমার মেহবিনকে মৃত্যুর মুখে ঠেলে দিব? নো ওয়ে। আমি থাকতে আমার প্রেয়সীর কিচ্ছু হবে না। মায়েরা চুপ হয়ে গেল। আরিয়ান মেহবিনের কপালে হাত দিয়ে বলল, জ্বর বাড়ছে ভাইয়া। আরহাম উঠে দাঁড়িয়ে একজন মেয়ে স্টাফকে দিয়ে একটা বাটিতে করে পানি আনিয়ে নিল। ছোট কাপড় হাতে নিয়ে মেহবিনের পাশে বসল। এখন কি সারা রাত তুমি মেহবিনের সাথে থেকে জলপট্টি দেবে? প্লিজ ডোন্ট ডু দিস আরহাম। মেহবিনও কিন্তু এখন সবকিছু জেনে যাবে। মায়েরার কথায় আরহাম ভেজানো কাপড় মেহবিনের কপালে ঠেকিয়ে জবাব দেয়, চিন্তা করো না, জ্বরটা কমলেই ভোরের আগে আমি চলে যাব, তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো। ওকে ভাইয়া, টেক কেয়ার হার। আমি আবারও মাঝরাতে এসে দেখে যাব। হ্যাঁ। কথাটি বলে আরিয়ান বেরিয়ে যায়। মায়েরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যায়। আরহামের নেত্রকোনাবে এক ফোঁটা জল গড়িয়ে মেহবিনের ললাটে টুপ করে গড়িয়ে পড়ে। আরহাম মেহবিনের হাত জোড়া নিজের গালে ঠাকায় কতটা ভয় পেয়ে গিয়েছিল সে তখন। হয়তো দেরি হলে আজ জীবনের জন্য হারিয়ে ফেলতো তার প্রেয়সীকে। আমি তোমাকে সবকিছুর বিনিময়ে যত্ন করে আমার মনের গহীনে লুকিয়ে রাখবো প্রেয়সী। তোমার অস্তিত্ব, উপস্থিতি সবটুকুতে ঘিরে আছে আমার ভালোবাসা। কথাটি বলে আরহাম মেহবিনের ললাটে ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। মেহবিন হালকা নড়ে গিয়ে আরহামের হাত শক্ত করে আঁকড়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে ঘুমের রাজ্যে পাড়ি দেয় মেহবিন। আরহাম তাদেরকে ফিক করে হেসে ওঠে। ভোরের আলো ফুটতেই মেহবিনকে রেখে আরহাম ঘর থেকে বেরিয়ে যায়। ভার্সিটি এসে গভীর এক চিন্তায় মগ্ন মেহবিন। কালকে রাতের কথা কিছুতেই যেন মনে পড়ছে না তার। সব কিছুই ঝাঁপসা তার কাছে। কুন্তু মেহবিনের পাশে বসে প্রশ্ন করে, কি এত ভাবছিস রে? মেহবিন হালকা হেসে জবাব দেয়, তেমন কিছু না রে। কালকে ভ্যালেন্টাইন্স ডে, কি প্ল্যান তো? সিঙ্গেল মানুষের আবার কিসের ভ্যালেন্টাইন? তিনি তো অভিমান করে বিদেশে আছেন।
অব্রের কথা বলে মুখটা বেঁকিয়ে ফেলল মেবিন। মেবিনের কথার মাঝে মেবিনের ফোনে অব্রের মায়ের ফোন আসলো। এতদিন পর ভদ্রমহিলার ফোন দেখে কিছুটা অবাক হয়ে রিসিভ করে প্রথমে সালাম দিল মেবিন। জবাবে ওয়ালাইকুম আসসালাম বলে তিনি জিজ্ঞাসা করলেন, কেমন আছো মেহবিন? জি ভালো। আপনারা ভালো আছেন? তোমার ডিভোর্সের তো অনেক দিন হলো, তা এখন কি পরিকল্পনা তোমার? কি করবে ভেবেছো? জবাবে মেহবিন নিশ্চুপ। তিনি উত্তর না পেয়ে বললেন, কালকে আমার বাসায় একটা পার্টি থ্রো করেছি, একটা স্পেশাল সারপ্রাইজ আছে, এসো কিন্তু, আমি তোমার অপেক্ষায় থাকবো। কথাটি বলেই অব্রের মা ফোন কেটে দিলেন। মেবিন বুঝতে পারল হঠাৎ তাকে কেন ডেকে পাঠালো অব্রের মা। কিসের সারপ্রাইজ? মাঝরাতে সকলের আড়ালে নিজের প্রেয়সীকে এক পলক দেখার তীব্র আকাঙ্ক্ষায় তার কক্ষে ছুটে যায় আরহাম। মেবিন তখন গভীর ঘুমে আচ্ছন্ন। আরহাম মেবিনের পাশে বসে মেবিনের চুলে পরম যত্নে বিলি কেটে দিচ্ছে। মেবিন পুনরায় আরহামের হাতখানা শক্ত করে আঁকড়ে ধরে, যেন ঘুমের মাঝে সে কাউকে শক্ত করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাইছে। কিন্তু সে কে? সেই প্রশ্নের উত্তর হয়তো মেবিন স্বপ্নে কিংবা বাস্তবে কোথাও সঠিকভাবে পাচ্ছে না। আরহাম মেবিনের হাত থেকে নিজের বুকে ঠেকিয়ে আনমনে আওড়ায়। আর কতদিন এইভাবে তোমাকে নিজের থেকে দূরে সরিয়ে রাখবো প্রেয়সী? আমার যে কষ্ট হচ্ছে। আচ্ছা, তোমারও কি আমার জন্য কষ্ট হয়? কুমুদ মেবিনের থেকে কোনোরূপ উত্তর না পেয়ে আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলে। জানলার থেকে আবছা চাঁদের আলো এসে মেবিনের মুখোশটির সৌন্দর্যকে দ্বিগুণভাবে তুলে ধরছে আরহামের পানে। আরহাম খানিকটা স্মিত হেসে ফের বলতে লাগলো, আমি বড্ড স্বার্থপর প্রেয়সী। ঝুঁকি থাকা সত্ত্বেও তোমাকে এক পলক দেখার জন্য নিজের বাড়িতে জোর করে রেখে দিয়েছি। কিন্তু কি করব বলো, তোমাকে না দেখে থাকার বেদনা অসহ্যনীয়। তা আমি ক্ষণে ক্ষণে উপলব্ধি করেছি। যখন শুনেছি তুমি নাকি অব্রকে ভালোবাসো, তোমাদের বিয়েও ঠিক, আমি মেনে নিতে পারিনি, স্বার্থপর হয়ে পড়েছিলাম। আমি সত্যি চাইনি তুমি কোনোভাবে কষ্ট পাও, কিন্তু কি করবো বলো। আরহাম হয়তো আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু পরক্ষণে দমে গেল। হৃদয়ে জমে থাকা কিছুর কথা যেন পরক্ষণে ডালে চলে গেল। ভেতর থেকে কথাগুলো মুখে প্রকাশ পেল না। নীরব হয়ে গেল আরহাম। মায়েরা পানি খাওয়ার জন্য নিজের ঘর ছেড়ে নিচের দিকে যাচ্ছিল, কিন্তু মেভিনের কক্ষের সদর দরজা খুলে থাকায় সে উকি দিয়ে দেখতে পায় আরহাম এবং মেভিনের ভালোবাসার দৃশ্য। অস্বাভাবিকভাবে তাকিয়ে থাকলো সে। আঁখি জোড়া কেমন ভেজা লাগছে তার। সে দ্রুত নিজেকে নিয়ন্ত্রণ করে নিচের দিকে চলে গেল। আরিয়ান ড্রয়িং রুমে বসে কফি খেয়ে ল্যাপটপ নিয়ে বসেছিল। মায়েরাকে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসতে দেখে উপরের দিকে তাকিয়ে প্রশ্ন করে, উপর থেকে ছুটতে ছুটতে আসছো কেন? ইজ এভরিথিং ওকে? মায়েরা কিছুটা হক চকিয়ে যায় আরিয়ানের প্রশ্নে। কণ্ঠে মলিনতা এনে উত্তর দেয়, পানি খেতে এসেছিলাম, বড্ড পানি পান করতে ইচ্ছে করছে। আরিয়ান তীক্ষ্ণভাবে মায়েরার দিকে তাকালো। মায়েরা নিজের নজর নিচের দিকে রেখেই রান্নাঘরে চলে যেতে নিলে আরিয়ানের একটা কথা শুনে থেমে যায়। আরিয়ান পুনরায় সোফায় বসে মায়েরাকে উদ্দেশ্য করে বলেছিল, নিজেকে ভাইয়ার সত্যিকারের বউ ভেবে ফেলো না আবার, হ্যাঁ? ভুলে যাও না, সবকিছুই কিন্তু নাটক। আরিয়ান কথায় মায়েরা তড়িঘড়ি করে আরিয়ানের কাছে গিয়ে কণ্ঠে কাঠিন্যতা নিয়ে এসে শুধায়, এইসব কি বলছো? আমি একজন অন ডিউটি ক্রাইম হাইডেন অফিসার। আমি জানি আমার ডিউটি, আর বাকি করলো এই বিয়ের নাটকটা। এইটা শুধুমাত্র নিজের মিশনকে ফুলফিল করার জন্যই করছি, যেন আমাদের মিশনের জন্য মেহবিনের কোনো ক্ষতি না হয়, আর কিছুই না। সেটা তুমিও জানো আরিয়ান। আরিয়ান হুট করে উচ্চস্বরে হেসে বলে, আরে ঠাট্টা করছিলাম, আমি জানি তুমি কতটা দায়িত্ববান অফিসার। এই গভীর রাত মস্করার জন্য উপযুক্ত সময় নয় বলেই আমি মনে করি। আরিয়ান হাসি থামে গম্ভীরভাবে বসে পড়ল। মায়েরাও আরিয়ানের পাশে বসে। আরিয়ানের পাশে বসে থাকা আরেক কাপ কফি হাতে নিয়ে তাতে চুমুক দিয়ে বলল, এক্সট্রা কাপে কার জন্য কফি রেখে দিয়েছিলে? রাতে ভূত ছাড়ার কে আছে? ভূতের জন্য বানিয়েছিলাম, তুমি খেয়ে ফেললে? কিছুটা বিরক্তি নিয়ে বলল আরিয়ান। কফি খেয়েছি বলে রেগে গেলে? এত অল্পতে রেগে গেলে এত সুন্দর চেহারা দিয়ে লাভ হবে না। জিএফ কেন, বউ ছুটবে না। কথাটি বলে মায়েরা খিলখিলি হেসে উঠল। আরিয়ান কিছুটা মন খারাপ করে গম্ভীর সুরে বলল, কলেজের ক্রাশ বয় ছিলাম, হ্যাঁ। ভাব দেখাতে গিয়ে কত সুন্দরীকে যে ইগনোর মেরেছি তার হিসাব নেই। দেখো আমার কত ফ্রেন্ড বিয়েও করে ফেললো, অথচ আমি এখন পর্যন্ত পিওর সিঙ্গেল। এদিকে মেয়েরা ভাবে আমি 1 নম্বরে একটা প্লে বয়। জাস্ট ভাবতে পারছো ব্যাপারটা? মায়েরা পুনরায় হেসে ওঠে। আরিয়ান দ্রুত উঠে মায়েরার থেকে কফির কাপ কেড়ে নিয়ে, আমার কফি আর খেতে হবে না তোমাকে, ঘরে যাও ফার্স্ট। এই ভ্যালেন্টাইনে আমি জিএফ জুটিয়ে দেখাবো, এখন যাও, জাস্ট গো। মায়েরা ফের হাসতে হাসতে বলল, আচ্ছা দেখবো আমি ডক্টর আরিয়ান হাসান তালুকদার আদৌ কি জিএফ জোটাতে পারে কিনা। ঘড়িতে তখন 12টা ছুঁই ছুঁই। হাতের পিছনে থাকা সাদা হলুদ এবং লাল টকটকে গোলাপ ফুলের অপূর্ব বুকটা নিয়ে
আরহাম মেভিনের বিছানার পাশে রেখে মেভিনের ললাটে নিজের অধঃছোড়া স্পর্শ করে আনমনে বলে ওঠে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই লেডি। মেভিন ব্যাগ হাতে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছিল। তাদের ভার্সিটির ক্লাস শেষে বসন্তের উৎসব আছে। সবাই শাড়ি পরবে আজ, কিন্তু সে পরবে না। সব বসন্ত যেন সে অনেক আগেই তার জীবন থেকে বিদায় নিয়েছে। হঠাৎ মেভিনের আঁখি জোড়া যায় তার বিছানার কিনারে থাকা ফুলের সুন্দর বুকের দিকে। বুকেটা কোথা থেকে আসলো? মেভিন নানা প্রশ্ন মস্তিষ্কে রেখে আনমনে বুকেটা নিজের বুকে ঠেকে তীব্র শান্তি অনুভব করলো। অধরে লক্ষণীয় মুচকি মুচকি হাসির ঝলক। মেভিন দেখতে পেল বুকেটার মাঝখানে ছোট্ট একটা চিরকুট। সে চিরকুটে গুটি গুটি অক্ষরে লেখা, আরও একটি বসন্ত চলে এলো। এই বসন্ত আলাদা, অন্যরকম স্নিগ্ধ। সেই স্নিগ্ধতার কারণ কি তবে তুমি প্রেয়সী? আমার বসন্তের প্রেম তোমাকে নিবেদন করলাম সামান্য গোলাপ দিয়ে। তুমি সাদরে গ্রহণ করলে কৃতার্থ হইব। দয়া করে আমার আবেদন মঞ্জুর করিয়া আমার জীবনের বসন্ত হয়ে আমার মনের গহীনে আজীবন থেকে যাও। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, ইতি, তোমার এক গোপন প্রেমিক। আর কিছুই ছিল না চিরকুটে। মেভিন ভরকিয়ে গেল চিরকুটটা পড়ে। কার এমন সাহস হলো আরহামের কড়া দেহরক্ষীদের পেরিয়ে মেভিনের ঘরে এসে এমন প্রেম নিবেদন করতে? মেভিনের নানা জল্পনার মাঝে নিচের দিকে শুনতে পেল মায়রার হাঁক। মায়েরা হাঁক ছেড়ে আরহামকে ডেকে বলছে, আরহাম বেবি, কোথায় তুমি? আজকের দিনেও কি তুমি লেট করবে? কত দেরি হয়ে যাচ্ছে। মায়েরার পরনে বসন্তের হলুদ শাড়ি। আরহাম তড়িঘড়ি করে ঘড়ি পড়তে পড়তে সিঁড়ি বেয়ে নেমে এসে মায়েরার কাছে দাঁড়িয়ে কানে হাত দিয়ে বলল, সরি মাইরা ডার্লিং, একটু লেট হয়ে গিয়েছে। চলো চলো। আরহাম ও মায়েরার সাথে মিলিয়ে বসন্তের হলুদ পাঞ্জাবি পরে যাচ্ছে। আরহামের মা শিরিন বেগম দুজনকে দেখে নিজের চোখের কাজল দিয়ে নজর কাটিয়ে বললেন, কত সুন্দর লাগছে আমার বাচ্চাদের, কারোর নজর না লাগুক। তা এখন তোরা কোথায় যাচ্ছিস? মায়েরা খুশি হয়ে উত্তর দেয়, প্রথমে বসন্ত উৎসবে, তারপর আরো অনেক জায়গা আছে। আজকে সারা দিন আমরা ঘুরবো। বিয়ের পরে আমাদের প্রথম ভ্যালেন্টাইন ডে বলে কথা। মায়েরার কথা শুনে নিজের মুখ ঘুরিয়ে নিচের দিকে চলে আসে মেহভিন। আরিয়ান মেহভিনের পাশে দাঁড়িয়ে বলে, তুই আমার সাথে আয়, আমি তোকে ভার্সিটিতে ড্রপ করে হসপিটালে চলে যাব। মেহভিন কিছু বলার আগে আরহাম আরিয়ানকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ তা ভালো হবে। তুই বরং স্টুইট মেয়েটাকে দিয়ে আয়। যা দিনকাল পড়েছে, আজকের দিনে ভার্সিটির কথা বলে কোথায় যাবে কে জানে। পড়াশোনা তো এমনিতেই চাঙ্গে তুলেছে সে। আরহামের কথা শুনে মেহভিন কিছুটা অভিমানের সুরে আরিয়ানের দিকে তাকিয়ে বলে, আরিয়ান কাউকে বলে দে যা করতে যাচ্ছে তাই যেন করে। আমাকে নিয়ে কাউকে ভাবতে হবে না। আমি যা ইচ্ছে আমি তাই করব। কথাটি বলে উপরে চলে যায়। আরহাম স্পষ্ট দেখছে মেহভিনের আঁখি জোড়ায় থাকা ছলছল অশ্রু। আরহাম কিছুক্ষণ চেয়ে থাকে। মায়েরার হাত ধরে বেরিয়ে গেল। মায়ের এবং আরহাম গাড়ি নিয়ে বেরিয়ে গেল। মায়েরা গাড়িতে উঠেই বলল, আরহাম, আমাদের এক্ষুনি অফিসে যেতে হবে। আজকে মনে হয় কিছু একটা হতে চলেছে। আমারও তাই মনে হচ্ছে। আরহামের কথায় গম্ভীর হয়ে পড়ে মায়েরা। অপরদিকে আরহাম এবং মায়েরাকে একসাথে বেরিয়ে যেতে দেখে অগোচরে থাকা যুবকটি সেই মহিলাকে ফোন দিয়ে বলে, আরহাম মায়ের সাথে বেরিয়েছে। আরহাম আদৌ চাইছেটা কি? নাটক করছে নাকি সবটাই সত্যি? কিছুই তো বুঝে উঠতে পারছে না ম্যাম। ওপাশ থেকে উত্তর আসে, তুমি শুধু নজর রাখতে থাকো, বাকিটা আমি দেখছি। অন্যদিকে অব্রের মায়ের পার্টিতে যাওয়ার জন্যে একটা সাদা কাতানের শাড়ি পরে, চোখে কালো কাজল করে মধ্য কালো কালো টিপ পরে নেয় মেভিন। নিজেকে খুঁটিয়ে দেখে নেয়, মন্দ লাগছে না। আচ্ছা, মায়েরা কি তার থেকেও বেশি সুন্দর? মেভিন আরহাম এবং মায়েরার বিষয়টি মাথা থেকে ঝেড়ে ফেলে। পার্টির উদ্দেশ্যে রওনা দেয় সে, কিন্তু সেখানে কী সারপ্রাইজ অপেক্ষা করছে তার জন্যে। বিয়ের পরে নিজের প্রাক্তন ভালোবাসাকে কাছ থেকে দেখে এক ধাপ পিছিয়ে গেল মেহবিন। যদিও প্রাক্তন ভালোবাসা বললে ভুল হবে, তার ধারণা মতো সে এখনও ভালোবাসে অব্রকে। কিন্তু অব্র, সে কি আদৌ ভালোবাসে মেহবিনকে, নাকি কোনোদিন ভালোবেসেছিল? মেহবিন যখন পার্টিতে প্রবেশ করে তখন অব্রের মা তাকে একটি বড় পার্টি হলের ভিতরে নিয়ে গিয়ে মধ্যখানে দাঁড় করিয়ে বললেন, মেহবিন, সারপ্রাইজ। সারপ্রাইজ শব্দটি শুনে কানে পৌঁছে যাওয়ার সাথে সাথেই মেহবিন দেখতে পায় ব্ল্যাক জ্যাকেট পরিয়ে তো ফুলের বুকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অব্র। অব্রকে দেখে মেহবিন এক প্রকার স্তব্ধ হয়ে আছে। যার জন্য এত অপেক্ষা, সে অপেক্ষার বুঝি অবসান হলো। তার প্রেমিক পুরুষের আবির্ভাব ঘটল অবশেষে। অপরদিকে অফিসে বসে কিছু কেসের ফাইল দেখছিল আরহাম। পাশেই মায়েরা আরহামের দিকে তাকিয়ে আছে। আরহাম খেয়াল করে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, এভরিথিং ইজ ওকে? মায়েরা মাথা নাড়িয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আরহাম সেদিকে তেমন গুরুত্ব না দিয়ে কাজে মন দিল। তখনই আরহামের ফোনে একটা কল আসলো। সেই কল রিসিভ করে আরহাম জানতে পারল অব্র ফিরে এসেছে।
কথাটা শুনে দ্রুত উঠে দাঁড়ালো। মায়েরা আরহামকে অস্থির হতে দেখে প্রশ্ন করলো, কি হলো তোমার আরহাম? তোমাকে এমনি চিন্তিত দেখাচ্ছে কেন? আমি আসছি। কথাটি বলে অব্র দ্রুত বেরিয়ে গেল। মায়েরা বুঝতে পারলো না আরহাম হঠাৎ এমন হন্তদন্ত হয়ে কোথায় গেল। অব্র এগিয়ে এসে মেহবিনের সামনে দাঁড়ালো। মেহবিন গালে হাত রেখে উচ্ছ্বসিত সুরে বলল, মেহবিন, দেখো আমি ফিরে এসেছি। তুমি একা নও মেহবিন। অব্রের কথা শুনে তৎক্ষণাৎ নিজেকে সরিয়ে ফেললো। মেহবিনকে সরিয়ে যেতে দেখে মুখশ্রী গম্ভীর করে ফেললো অব্র। মেহবিন মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে। অব্রের দিকে তাকানোর সাহস হচ্ছে না তার। অদৃশ্য এক জড়তা কাজ করছে। অব্র ফিরে এসেছে, যতটা খুশি হওয়ার কথা ততটা খুশি হতে পারছে না মেহবিন। অব্র আর একটু এগিয়ে যেতে দেখে মেহবিন পিছিয়ে যেতে নিলে অব্রের মা এসে মেহবিনের কাঁধে হাত রেখে বললেন, মেহবিন, আমার ছেলে ফিরে এসেছে এত দূর থেকে শুধুমাত্র তোমার জন্যে। আজকের দিনে অত্যন্ত আমার ছেলেকে ফিরিয়ে দিও না। অব্রের বাবা তোমাকে আরহামের মায়ের হাতে তুলে দিয়েই যে ভুলটি করেছিল, সময় এসেছে সে ভুল শুধরানোর। অব্রের মায়ের কথার মাঝেই অব্র মেহবিনের সামনে দাঁড়িয়ে বলে, মেহু, তুমি তো আমাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসো। আরহামও এখন অন্য কাউকে বিয়ে করে ফেলেছে, তাহলে আমরা কেন পারবো না? মেহবিন হয়তো কিছু বলতে চাইছিল, কিন্তু অব্র তাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে একটা ডায়মন্ডের রিংয়ের বক্স বের করে। তা থেকে ছোট একটি ডায়মন্ডের রিং বের করে। মেহবিন সামনে ধরে হাঁটু গেড়ে বলে, আই লাভ ইউ মেহবিন, আই রিয়েলি লাভ ইউ। প্রথমে আমি আমার ভালোবাসা বুঝতে পারিনি, কিন্তু যখন আরহাম তোমাকে বিয়ে করে ফেললো, আমি তখন ক্ষণে ক্ষণে উপলব্ধি করেছি আমি ঠিক কতটা তোমাকে ভালোবাসি। কিন্তু বিশ্বাস করো, যখন শুনেছি তোমাদের ডিভোর্স হয়ে গিয়েছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ছুটে চলে এসেছি দেশে শুধুমাত্র তোমাকে নিজের করে নেওয়ার জন্য। মেহবিন কিছুটা দ্বিধা জড়িত গলায় শুধায়, কিন্তু অব্র, কোনো কিন্তু নয় মেহবিন, আজকের দিনে অন্তত তুমি আমাকে ফিরিয়ে দিও না। মেহবিন, উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন? মেহবিনের ভালোবাসার মানুষ তাকে নিজের থেকে আপন করে নিতে চাইছে, কিন্তু মেহবিনের মন কিছুতেই সায় দিচ্ছে না। তার মন মস্তিষ্ক জুড়ে যেন আরহামের বিচরণ। মেহবিনের থেকে কোনোরকম উত্তর না পেয়ে অব্র বিনা অনুমতিতে মেহবিনের হাত ধরে আংটি পরিয়ে নিতে নিলে হুট করে মাঝখানে আরহাম এসে মেহবিনকে নিজের পেছনে সরিয়ে রেখে অব্রের সামনাসামনি দাঁড়িয়ে বাঁকা হাসি দিয়ে দাঁড়িয়ে থাকে। আরহামকে বোধহয় এই সময় আশা করেনি অব্র। অব্র বিরক্তির সহিত প্রশ্ন করে, আরহাম, তুই এখানে কি করিস? আরহাম কিছুটা অবাক হওয়ার ভঙ্গিমায় উত্তর দেয়, ও মাই গড, আমার বউকে তুই আমার পারমিশন ছাড়া বিয়ের প্রপোজাল দিচ্ছিস? সেটা আমি কি করে মেনে নিব বলতো? যাকগে, প্রপোজ করবি ভালো কথা, আমার থেকে পারমিশন নিবি তো, তাই না? তোর বউ মানে? অব্রের বোকা প্রশ্নে আরহাম কিছুটা উচ্চস্বরে হেসে মেহবিনের দিকে কড়া চোখে তাকিয়ে জবাব দেয়, কেন, যাকে তুই প্রপোজ করছিলি সে তোকে বলেনি? আমাদের ডিভোর্সের এখনো 3 মাস বাকি, প্রসেসিং চলছে। তাছাড়া সে এখনো আমার বাড়িতে থাকতে বাধ্য, তাই তোর এখনো বিয়েটা করা হচ্ছে না। অব্রের মা এগিয়ে এসে তেড়ে প্রশ্ন করলেন, তুমি তো অন্য কাউকে বিয়ে করেই ফেলেছ, তো এখন তো অব্র এবং মেহবিনের বিয়েতে কোনোরূপ বাধা দিতে পারো না তুমি। ডিভোর্সের প্রসেসিং চলছে, ফাইন, বিয়েটা 3 মাস পরেই হবে, যখন ডিভোর্সটা কার্যকর হবে। তাকে মনি, তাহলে বিয়ের প্রসঙ্গটা না হয় 3 মাস পরে দেখা যাবে, ওকে? কথাটি বলে আরহাম মেহবিনের হাত ধরে বাইরে নিয়ে যেতে চাইলে পেছন থেকে অব্র চেঁচিয়ে মেহবিনকে উদ্দেশ্য করে বলে, মেহু, তুমি কোনো চিন্তা করো না, 3 মাসের ব্যাপার তো, 3 মাস পরেই আমি তোমাকে বিয়ে করব। তখন দেখবো আরহাম হাসান তালুকদার কি করে আটকায় আমাদের বিয়ে। আরহাম তৎক্ষণাৎ মেহবিনের হাত ছেড়ে অব্রের কাছে গিয়ে অব্রের জ্যাকেটের কলার ঠিক করতে করতে অব্রের কানে ফিসফিসিয়ে বলে, অব্র, আমার প্রেয়সীর দিকে নজর দিবি না, আগেও বলেছিলাম, এখনো বলছি, না হলে ইউ হ্যাভ টু পে ফর দিস। আরহাম হাসান তালুকদার ওয়ার্নিং একবারই দেয়, মাইন্ড ইট। কথাটি বলেই অব্রের কলার ছেড়ে দিয়ে মেহবিনকে নিয়ে বেরিয়ে যায় আরহাম। অব্র নিজের হাত শক্ত করে মুঠোয় নিয়ে স্মিত হেসে বলে, অভ্র তালুকদারের থেকে শিকার কেড়ে নেওয়া এত সহজ নয় আরহাম। গাড়িতে মেহবিনকে পাশে বসিয়ে নিজের মতো করে ড্রাইভ করে যাচ্ছে আরহাম। হিসাব সব গুলিয়ে যাচ্ছে মেহবিনের। অব্রের হুট করে দেশে ফিরে আসা, তার মধ্যে আরহামের হঠাৎ এমন কাণ্ড, সব কিছু মিলে বেশ চিন্তিত মেহবিন। খুব আনন্দ হচ্ছে না তোমার? যার জন্য এত অপেক্ষা করেছিলে সে ফিরে এসেছে, কিন্তু আফসোস মাঝখানে আমি চলে এলাম। এতক্ষণের ঘটনা নীরব দর্শকের ন্যায় দেখে গেলেও বর্তমানে আরহামের খোঁচানো কথা নিজেকে নিশ্চুপ রাখতে পারল না।
মনে পড়ে গেল আরহাম এবং মায়েরার ঘনিষ্ঠ মুহূর্তগুলো। মেহবিন কিছুটা চেঁচিয়ে জবাব দিল, আমি অব্রকে ভালোবাসি। হ্যাঁ, আমি খুশি হয়েছি। তাতে আপনার কি? মুক্তি দিচ্ছেন না কেন আমাকে? নিজেই তো বিয়ে করে দিব্যি বউ নিয়ে সুখে আছেন, আমি করলেই দোষ? আরহামের মুখশ্রী রাগের টকটকে লাল আভাতে আচ্ছন্ন হয়ে গেল। সে শান্ত গলায় বলল, মেহবিন স্টপ। মেহবিন যেন থামলই না। সে তার সব ক্ষোভ উগড়ে গিয়ে বলল, কেন থামবো আমি? আপনি আমাকে দয়া করে মুক্তি দিন। আমি পারছি না আপনার বন্দিনী হয়ে থাকতে। আমিও মানুষ আরহাম সাহেব, আর কত সহ্য করব আমি? আমি যদি আমার ভালোবাসার মানুষের কাছে ফিরে যাই তাতে দোষের কি? আরহাম সহ্য করতে না পেরে গাড়ি থামিয়ে মেহবিনের কোমর টেনে নিজের কাছে এনে নেয়। অতঃপর মেহবিনের ললাটে নিজের ললাটে ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, তোমাকে আজীবন আমার মনের গহীনে বন্দিনী হয়ে থাকতে হবে মেহবিন। হাই বন্ধুরা, পরবর্তী পার্ট আপলোড হবে রাত 8টায়। আর যারা এখনও আমাদের প্রেমের তাজমহল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন।